আজকে আমাদের জন্য কি এনেছো একটু বলো। আজকে না যে ঘটনাটা আছে সেটা একটু অন্যরকম। আমার বাবা এরকম কেন, আর আমার মা আর আমার দিদি 13 দিনের গ্যাপে কেন মারা গেলেন। তারা দুই বোন, তার যে বড় দিদি আছে সে অটিজম আচ্ছা। অটিজম আছে তার, তো সে প্রথম থেকেই শুনতে পায় না আর বলতে পারে না। পরের দিন ভোরবেলা 5টার সময় ভদ্রমহিলার মা ফোন করে বলেন যে তার দিদি মারা গেছে। বাড়িতে যারা কাজ করতেন, যারা কেয়ারটেকার ছিলেন ওই অটিজম দিদির দেখার জন্য, তো বাড়ির বাইরেই ঘুরছিল আর কিছু একটা পুটলি করে নিয়ে গিয়ে পেছনে পুকুরে ফেলে দিল। ওনার বিয়ের যে ছবিগুলো যেখানে যেখানে ওনাকে সিঁদুর পরানো হয়েছে ওই মুখগুলো খামচে খামচে তোলা ছবিগুলোর, আর কোথাও কিছু প্রবলেম নেই, ওই মুখগুলো খামচে খামচে তোলা। তার বাবাকে জোর করে চেপে ধরেছে যে আইদার তুমি বলো, আর না হলে আমি এটা নিয়ে আরো অনেক আগে যাবো, কারণ তুমি নিজেও জানো যে আমি এনজিওর সাথে রয়েছি, তো আমার কিন্তু হেল্পিং হ্যান্ড প্রচুর রয়েছে। ও বলছে আমার বাবা জানো আমাকে নিজে বলছে যে হ্যাঁ আমার সাথে ওর রিলেশন আছে, আর আমি 3বার আমরা ইন্টিমেট হয়েছি। How long have you been seeing her? Tell me the truth. So sorry. I know I've hurt everyone. আমি ক্লাস 8 থেকে অনেক কিছু দেখে এসেছি বাবার, ইভেন আমার মায়েরও অনেক কিছু দেখে এসেছি। হাজবেন্ড ওয়াইফ এক্সচেঞ্জ হচ্ছে, জোরম হচ্ছে বাড়িতে, যে ম্যাগাজিন গুলো রয়েছে সেখানে অ্যাডাল্ট ম্যাগাজিন রয়েছে। ট্রান্সে গেছিল, সে বলছে যে ম্যাম আমার একটু এম্বারেস ফিল হচ্ছে। আমি বলছি কেন, কি হয়েছে? বলছে এই প্রেজেন্ট লাইফেরও যে ওনার মানে গত কালকের দিনটা গেলেও তো পাস্ট, বলছে সেখানেও আমি দেখতে পাচ্ছি যে উনি যে মেয়ে মানে থার্ড পার্টির সাথে যে রিলেশনে রয়েছে, উনি বিভিন্ন রকম পোজে রয়েছে, মানে সেক্সুয়াল পোজে রয়েছে, সেটাও দেখা যায়। হ্যালো বন্ধুরা, আমি পার্থ আর তোমরা দেখছো টিআরসি পডকাস্ট। আজকের এপিসোডে থাকছে পাস্ট লাইফ রিগ্রেশন, আর আজকে আমাদের গেস্ট প্রিয়াঙ্কা যে ঘটনাটা নিয়ে এসছে সেই ঘটনাটাকে খুব ডিস্টার্বিং আর খুব ইন্টারেস্টিং একই সঙ্গে আমি বলবো, কারণ এর মধ্যে 3-4টে এলিমেন্ট রয়েছে। এমন এলিমেন্ট যে এমন একটা ভদ্রমহিলা পাস্ট লাইফে এমন একটা কথা বলেছে যেটার জন্য কার্মিক রিভেঞ্জ এই লাইফে সে ভুগছে, প্লাস এমন একজন ব্যক্তি যিনি পাস্ট লাইফে অনেকের টাকা মেরেছে, এমন একজন ব্যক্তির টাকা মেরেছে সে কিন্তু এই লাইফে এসে তার সঙ্গে কিন্তু সেম জিনিসটা করছে। এই নিয়ে থাকছে আজকের পাস্ট লাইফ রিগ্রেশন, সাথে স্পিরিট ল্যাশিংও থাকছে আর বাস্তু দোষও থাকছে। কারণ এই ভদ্রলোকের যে বড় মেয়ে, সে বড় মেয়ে অটিস্টিক বাচ্চা, কিন্তু দেখা গেল সেই যে বিল্ডিং এ থাকছে সেই বিল্ডিংটার মধ্যেও 5-6টা এরকমই অটিস্টিক বাচ্চা আরো রয়েছে। তো এটা কি কোইন্সিডেন্স নাকি এটা পাস্ট লাইফের কোনো প্রবলেম, না কোনো কিছু ল্যাশ করেছে, সেটা জানতে গেলে আজকের এপিসোডটা পুরো দেখতে হবে। তো চলুন এখন ডাইরেক্টলি সরাসরি চলে যাই প্রিয়াঙ্কার কাছে, আর আজকের ঘটনাটা প্রিয়াঙ্কার মুখ থেকে শুনি। কেমন আছো প্রিয়াঙ্কা? খুব ভালো আছি দাদা, তোমরা কেমন আছো? খুব ভালো। লাস্ট এপিসোডটায় আমরা দুটো ঘটনা শুনেছি, আমাদের অডিয়েন্স, আমাদের ভিউয়ার্সরা ঘটনাটা শুনেছে, খুব ভালোভাবে পছন্দ করেছে, তাই তোমাকে আবার ডাকা দুটো আরো ঘটনা শোনার জন্য। কারণ তুমি পাস্ট লাইফ নিয়ে অনেক কাউন্সিলিং করছো, অনেক পাস্ট লাইফ যারা আছে, যারা দেখাতে আসে, প্রচুর তাদের ঘটনা আছে তোমার কাছে। তো তুমি এবার আজকে আমাদের জন্য কি এনেছো একটু বলো। আজকে প্রথমে বলি যে দর্শক বন্ধুদেরকে অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য, আর টিআরসিতে আবার মানে তুমি আমাকে ডাকলে আমি আসতে পেরেছি তার জন্য ধন্যবাদ। তো আজকে না যে ঘটনাটা আছে সেটা একটু অন্যরকম, মানে ওটা আমি শুনে আমারও একটু অন্যরকম লেগেছিল। স্বভাবতই জায়গা নাম আমি ডিসক্লোজ করছি না, পারমিশন নেই। তো আমাকে একজন ভদ্রমহিলা ফোন করেন, তো তিনি ফোন করে বলেন তিনি ব্যাঙ্গালোর থেকে বলছেন, ধরে নিলাম ব্যাঙ্গালোর থেকে বলছেন, তার বাপের বাড়ি এই দিকটা আমাদের কলকাতা সাইডে। তো ওনার ওনার দুটো প্রশ্ন ছিল যে আমার বাবা এরকম কেন, আর আমার মা আর আমার দিদি 13 দিনের গ্যাপে কেন মারা গেলেন। আচ্ছা, আমার মা কি আমার জন্য মারা গেছেন, মানে উনি কিছু করেছিলেন, তো বলছে যে আমি মানে কিছু বলেছিলাম মিথ্যে কথা, উনি ওনার মাকে কিছু মিথ্যে কথা বলেছিল। তো আমি বললাম তুমি আমাকে পুরোটা খুলে বলো ব্যাপারটা যে কি হয়েছে। তো বললো যে আমার মানে ভদ্রমহিলা বিয়ের পর
উনি ওনার বাপের বাড়ির দায়িত্বটা পুরোপুরি চালান, মানে আচ্ছা। খাওয়া দাওয়া। তার বাবা আগে ভালো জব করতেন, বাট রিটায়ার্ড পার্সন, তো তারপরে আর কিছু করেন না। তো তাদের যা সমস্ত কিছু আছে, খাওয়া দাওয়া সবকিছুর দায়িত্বটা সে ওখান থেকে, ব্যাঙ্গালোর থেকে পাঠিয়ে দেয়। আর তার যে দিদি আছে, তারা 2 বোন, তার যে বড় দিদি আছে সে অটিজম আচ্ছা। আছে তার। তো সে প্রথম থেকেই শুনতে পায় না আর বলতে পারে না, কিন্তু দেখতে পেতেন। আচ্ছা। আর ওনার বললো যে আমার দিদি যখন মারা গেছে, আমার দিদির সারা গায়ে প্রচুর ব্ল্যাক স্পট ছিল, আচ্ছা। আর তার সাথে আমার দিদি 2টো চোখই খারাপ হয়ে গেছিল শেষের দিকে। আচ্ছা। আর প্রথম দিকে তার দিদি কিন্তু বিভৎস সুন্দরী দেখতে ছিল, আচ্ছা। ফর্সা, মানে লম্বা, বিভৎস সুন্দর ছিল। আর যখন মারা গেছে, আমি তোমাকে ছবিটা দেখাবো, তুমি বলবে এই মেয়ে এই হয়ে গেছে। তো যাই হোক, আমি বললাম তাহলে তুমি বলো যে মানে কি হয়েছে প্রথম থেকে। তো ও একদিন এরকম তো খাবার দাবার পাঠায়, তো ওর হাজবেন্ড ওকে বলছে, আচ্ছা তুমি যে এরকম খাবার দাবার সবকিছু পাঠাচ্ছ, আমার সেটাই প্রবলেম নেই, কিন্তু আদৌ কি সেটা কাজে লাগছে? আমার একটু খটকা লাগছে। কেন কি, যখন সে তার শ্বশুর বাড়িতে ফোন করেছিল নর্মালি যে আপনারা কেমন আছেন জানার জন্য, কিছু মানে পার্টি হচ্ছে বা মিউজিক এরকম আওয়াজ সে শুনতে পায়, আচ্ছা। একটু হালকা হালকা আসছিল। এবার যেখানে একজন বয়স্ক মহিলা, একজন বয়স্ক ভদ্রলোক, তার একটা অটিজম বেবি রয়েছে, সেই বাড়িতে পার্টি হওয়াটা তো স্বাভাবিক না। ঠিক। তো তখন ওই মহিলা, আমার যে ক্লায়েন্ট, উনি বললেন যে আমি বাড়িতে না জানিয়ে হট করে একদিন বাড়িতে চলে যাই। আচ্ছা। গিয়ে দেখছে না যে কারুর বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো ব্যাপারটা কি বলছে, আমি দেখলাম গিয়ে যে আমার মায়ের বার্থডে, মানে ওই ভদ্রমহিলার মায়ের বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। তার মায়ের এজ ছিল 70 to 72। তো ওনার বাবা মা সবাই রয়েছে সেখানে। আরো মানে সেখানে আর একজন, ধরলাম যে সীমা নামে একজন ভদ্রমহিলা, তার হাজবেন্ডও ছিল ওখানে। তো ভালো কথা, ওখানে সবাই ছিল, সমস্ত পার্টি কমপ্লিট হয়ে গেছে। ও যে ওইভাবে চলে গেছে, ওর বাড়ির লোক সেটা তো মানে প্রস্তুত ছিল না। তো সেই ক্ষেত্রে ওরা একটু থতমত খেয়ে যায়। তারপর ওর মা বলে যে না, এটা এমনি হচ্ছিল অনেকদিন পরে। উনি এসে, যে থার্ড পার্টি ছিল সীমা, তো ও এসে জোর করলো যে না না আন্টি, তোমার একটা বার্থডে সেলিব্রেশন করি, তোমার মানে মেয়েটা যেহেতু অটিজম, তারপর আসতে পারছে না, তো আমরা একটু কেয়ার করি। কিন্তু ওর মেয়েকে ইনভাইটই করেনি, মেয়ে জানেই না যে বাড়িতে এত কিছু অনুষ্ঠান হচ্ছে। গেল, তো ও কিছুদিন ছিল, ও থাকার 20 দিনের মাথায় ওর দিদি হঠাৎ করে মারা যায়। আচ্ছা। ঠিক আছে, তো ও যেদিন ওর দিদি মারা যায়, তার 2 দিন আগে ওর যেহেতু আমার ক্লায়েন্টের একটা এনজিও আছে, তো সেই ক্ষেত্রে কাজের জন্য ওকে একটু বেরোতে হয়। তো বাড়ি থেকে বাইরে গেছে, ওর বাবা হট করে ফোন করে বলছে যে এরকম দিদির খুব জ্বর। রাতের বেলা ফোন করে 10টার দিকে বলছে দিদির খুব জ্বর, আচ্ছা। দিদিকে হসপিটালাইজ করতে হবে। বলছে তো ঘরে তো আমি সবসময় মেডিসিন নিয়ে আসি, তো তুমি মেডিসিন গুলো দাও। বলছে না, মেডিসিন শেষ হয়ে গেছে। মানে ওনাদের ধ্যানই নেই যে মেয়ের মেডিসিন গুলো শেষ। তো ভালো কথা, এবার ও তখন বলছে ঠিক আছে, আমি ফেরার পথে সবকিছু নিয়ে আসবো, আমি 7টা-8টার মধ্যে ঢুকে যাবো, মানে পরের দিন সকালবেলা। ঠিক। কিন্তু পরের দিন ভোরবেলা 5টার সময় ভদ্রমহিলার মা ফোন করে বলেন যে তার দিদি মারা গেছে। ঠিক আছে, কিন্তু এই যে মেয়েটা যে মারা গেছে, মা বা বাবা কারোর মধ্যে কিন্তু কোনো শোকের ব্যাপার নেই। হ্যাঁ, মানে ওদের মনে হচ্ছে যে মারা গেছে মানে একটা ঘাড়ের থেকে বোঝা নেমে গেছে। আর উনি অটিজম মানে ওনার দিদি যে মারা গেছে, হ্যাঁ উনি ওই দিদি মারা গেছে। তো উনি যথারীতি এসছে, উনি বললো যে আমার একটু কাজ ছিল, আমি যেতে দেরি হয়েছে, কিন্তু সকাল 10টার মধ্যে দেখছি ডেথ সার্টিফিকেট এসে গেছে, সমস্ত কিছু রেডি, মানে শ্মশানে নিয়ে যাবে সৎকার করতে, যা যা কাজ আছে বলতে সমস্তটা রেডি। কিন্তু বাড়িতে মা বা বাবা, তাদের কোনো কান্না, তাদের কোনো এরকম কোনো ফিলিংস নেই যে তাদের একটা সন্তান মারা গেছে। আর বাড়িতে যারা কাজ করতেন, যারা কেয়ারটেকার ছিলেন ওই অটিজম দিদির দেখার জন্য, যখনই দিদি মারা গেল, তারা কিন্তু আর বাড়ির ভেতরে ঢোকেনি, বাড়ির বাইরে থেকে, এটা পরে আমাকে বললো যে বাড়ি জানো তো বাড়ির বাইরেই ঘুরছিল, আর কিছু একটা পুটলি করে নিয়ে গিয়ে পেছনে পুকুরে ফেলে দিল। আচ্ছা। ঠিক আছে, এইবার ব্যাপারটা পরে আসছি একটু। খুব ইন্টারেস্টিং লাগছে, কারণ যা যা বলছো এর মধ্যে অনেক সাসপেন্স রয়েছে। মানে আমি যত শুনেছি না, আর যখন পিএলআরটা করে দেখলাম কারণটা কি, মানে আমি ভাবছি এরকমও হয়, মানে একটা সামান্য ব্যাপার যেটাতে তুমি পরে শুনলে ভাববে যে এটা তো মানুষের ভালোর জন্য করেছে, এটা ওনার পাস্ট লাইফে। আচ্ছা। প্রেজেন্ট লাইফে উনি এত কিছু ভুগছে, ওই একটা
একটা শুধু কথার জন্য মানে একটা ডিসিশন দিয়েছিল একজন। আচ্ছা আচ্ছা। তো যাই হোক এবার তখন হট করে ক্লায়েন্ট বললো জানো তো আমার বাবা পাশ থেকে আমাকে বলছে যে দেখিস তোকে যেন পুলিশ ধরে না নিয়ে যায়। এটা বাবা বলছে নিজের বাবা মেয়েকে? বলছে নিজের মেয়েকে, ছোট মেয়েকে, বড় মেয়ে মারা গেছে, বাবা বলছে ছোট মেয়েকে দেখিস তোকে পুলিশ যেন ধরে না নিয়ে যায়। বলছি, তুমি এরকম কেন বলছো? আমাকে কেন ধরবে? আমার তো কিছু, আমি তো কিছু করিনি, দিদি তো অসুস্থ ছিল, তোমরাই তো বলে যে জ্বর এসছে, আর এমন জ্বর এলো যে ভোর 5টায় মারা গেল, রাত 10টায় জ্বর এসছে, ভোর 5টায় মানুষটা মারা গেল। তো সবকিছু হওয়ার পরে কিন্তু বললো জানো তো আমি না একটা জিনিস খেয়াল করলাম, বাবা কিন্তু সেই সীমা নামে যে মেয়েটি আছে ওর সাথে আলাদা করে গাড়িতে গেল শ্মশানে। আচ্ছা। তার হাজবেন্ড মানে ওই ভদ্রমহিলার হাজবেন্ড তাকে মানে নর্মালি বললো যে হ্যাঁ ঠিক আছে তোমরা যাও, আমার বাড়িতে কিছু কাজ আছে, আমি বাড়ি যাচ্ছি। হুম ভদ্রমহিলার মা, ভদ্রমহিলার হাজবেন্ড আর ভদ্রমহিলা নিজে ওনারা একটা গাড়ি করে শ্মশানে গেলেন। হুম হুম। যখন আমাদের হিন্দু মতে যেরকম হয় যে স্নান করানো হয়, ঘি মাখানো ঠিক। হয়, তখন দেখছে সারা গায়ের মধ্যে প্রচন্ড মানে মোটা মোটা কালশিটে দাগ। বাবার? না, যে মারা গেছে। আচ্ছা, যে মারা গেছে, যে দিদি মারা হ্যাঁ, গেছে। দিদি সৎকার হবে তো ওনাকে স্নান টান যা কিছু কৃতকর্ম আছে করছে, তো তখন ওরকম কালো কালো মোটা মোটা দাগ কালশিটে। দিদি নিজেকেও সেলফ হার্ম করতো, আচ্ছা। কিন্তু এতটাও করতো না, হয়তো খামচি দিল বা নিজের চুলটা ছিঁড়ে নিয়ে আসলো, যেটা হয় আর কি। উনি তখন না ওর একটু সন্দেহ হয়েছে তাহলে কি কেউ টর্চার করেছে মা বা বাবা কেউ কিছু, বা যারা পরিচারিকা ছিল। তো যাই হোক ওখানে ও জিজ্ঞেস করেছে, ওর মা ইগনোর করে গেছে। এইবার যখন ওরা সমস্ত কাজবাজ করে বাড়িতে এসছে, বাড়িতে ওরা আসার অনেকক্ষণ পরে ওর বাবা ওই ভদ্রমহিলার সাথে এসছে গাড়িতে আচ্ছা। করে, তার আগে ওরা চলে এসছে। আসার পরে বাড়িতে যখন ওরা ঢুকছে কিছুক্ষণ বসলো, বসার পরে মেয়েটির বাবা তার জামাইকে বলছে তোমরা না এই বাড়িতে থাকতে পারবে না। আচ্ছা। মানে আমার মেয়ে মারা গেছে, মানে একদম তার বাড়ির মেয়ে মারা গেছে, তার বাড়িতে অন্য কাউকে সে থাকতে দেবে না। আচ্ছা। বলছে কেন থাকতে, মানে কেন পারবো না? বলছে আমার ঘরের 3টে এসি খারাপ, একটাই চলছে, সেখানে তো আমি আর তোমার মা থাকবো, আর আমাদের ঘরটা ছোট, তো তোমরা না মানে অন্য জায়গায় থাকো। তো ওরা যথারীতি দেখলো যে না এখন ঝামেলা করে লাভ নেই, আর মেয়েটার মনে অলরেডি আমার অনেক ক্লায়েন্টের সন্দেহ মনে জাগছে। ঢুকে গেছে যে কি ব্যাপার আছে এর মধ্যে। তো ওরা চলে যায়, হোটেলে স্টে করে, পরের দিন সকালবেলা আসে। আর পরের দিন সকালবেলা যখন আসে তখন সকাল 7টা বাজে ভদ্রলোক বেরিয়ে যাচ্ছেন, মানে মেয়েটির যে বাবা সে বেরিয়ে যাচ্ছে। তো ও মানে ওনা না মানে পুরো নর্মাল, মনে হচ্ছে যে কিছু হয়নি, একদম নর্মাল, কোনো দুঃখ কষ্ট কিছু নেই। মেয়েটা ওর মাকে বলছে যে বাবা কোথায় গেল? বলছে তো বাবার একটু শরীরটা খারাপ, চোখ দেখাতে হবে, তাই সীমা ওকে তোর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। তো বলছে উনি কেন নিয়ে যাবেন, আমি রয়েছি, তোমার জামাই রয়েছে, আমরা নিয়ে যাব। আর এই রকম সময় উনি হট করে এরকম করে তো বুকিং হয় না, বা উনি তো ক্যান্সেলও করতে পারতেন, কালকেই তো দিদি মারা গেলেন। বলছে না না গেছে, ঠিক আছে চলো, প্রবলেম হতেই পারে, গেছে। কিন্তু বলছে যে জানো আমার বাবা সকাল 7টায় বেরিয়েছে আর রাত 7টায় ঘরে ঢুকেছে। বলে বলে কোন চোখের ডাক্তার আছে বলো তো, এতক্ষণ ধরে মানে চোখ দেখবে? যাই হোক এলো, আসার পরে বলছে আমার মা আমার হাজবেন্ডের সাথে ভদ্রমহিলার পরিচয় করিয়ে দিচ্ছেন যে ইনি তোমার শ্বশুরের ফেসবুক ফ্রেন্ড। আচ্ছা। ঠিক আছে, মানে ওই ভদ্রমহিলার সাথে ওই ভদ্রলোকটার এই প্রেজেন্ট লাইফে ফেসবুক ফ্রেন্ড, আর প্রচন্ড ভাবে ভদ্রমহিলা এই বাড়িতে জড়িয়ে গেছে। সে ও বলছে যে আমার বাবা মানে এইরকমও অবস্থা না যে রয়্যাল এর ঘুড়ি পড়বে। বাড়িতে দেখছি নতুন নতুন সমস্ত কিছু, বেডশিট এসছে, পর্দা, জানলার পর্দা, দরজার পর্দা চেঞ্জ হয়ে গেছে, মানে আমি দিচ্ছি সেই টাকায় চলছে, তাদের বাড়ি ঘরে কিরকম অবস্থা হবে? উল্টে আমি দেখছি যে আমি যেটা দিচ্ছি সেটা ন্যূনতম কিছুই না। ওই ভদ্রমহিলা এসে অন্য কিছু করে দিয়েছে, পুরো চেঞ্জ করে দিয়েছে, ওয়াশিং মেশিন এনে দিয়েছে, ফ্রিজটাকে চেঞ্জ করে দিয়েছে, আর পুরো অন্যরকম দেওয়ালটা, সমস্ত কিছু ডেকোরেশন পুরো আলাদা। তো এইটা একটা হলো সন্দেহ ছিল, মায়ের সঙ্গে ওর তর্ক চলেই যাচ্ছে, কেন হচ্ছে, কেন উনি কেন বা এরকম করে এতটা কেন করছে, তোমরা নিচ্ছ কেন? আর যদি তোমরা ওনার থেকে নিচ্ছই তাহলে তোমরা আমায় কেন বলোনি? কারণ আমারও তো একটা মানে কাজ করতে হয়, একটা হেডেক থাকে যে আমাকে বাড়িতে পাঠাতে হবে। বলছে না না উনি হঠাৎ করে এসছে, আমরা কিছু বলতে পারিনি, কিন্তু ভীষণ ভালো, আমাদেরকে খুব দেখে। গেল। এইবার আমার যে ক্লায়েন্টের হাজবেন্ড বলছে যে জানো তো দিদির
বেডের চারিদিকে না সাদা রঙের কিছু একটা ছেটানো রয়েছে, আচ্ছা, ঠিক আছে? কি কর্কট কর্কট নুন বা এরকম কিছু একটা নাম আছে। ছন্দক লবণ না, সন্ধক লবণ তো সেটা আলাদা, আর একটা কি আছে যাই হোক আমার মনে পড়ছে না। তো বলছে খাটের পুরো নিচে আর দিদির পুরো সারা ঘরের কোনায় কোনায় ওই রকম নুনের মতন ছেটানো। তো ওরা বলছে কি যে এইগুলো কেন, মানে এই এই নুনগুলো ছেটানো কেন? বলছে না, ও তো মাঝে মানে খাটেই সব স্টুল টয়লেট যা হতো করতো, স্মেল হতো, যাতে নোংরা টোংরা না হয় সেটার জন্য। বলছে সেটার জন্য তো পরিচারিকা ছিল, দুজন ভদ্রমহিলা ছিলেন হাউস হেল্পে, তো তোমরা এরকম নুন ছিটিয়ে রেখে দিচ্ছ, একটা মানুষ ওখানে থাকতে পারে? কোনো মানে গরমিল খুঁজে পাচ্ছে না যে নুনটা কেন রয়েছে, খাটের ওপরে নুনটা এরকম করে ছিটিয়ে দিয়েছে। বলছে জানো তো, আমি আর একটা জিনিস খেয়াল করলাম যে ওই ক্লায়েন্টের ছোটবেলার থেকে যত সফট টয় ছিল, প্লাস ক্লায়েন্টের একজন মেয়েও আছে, তারও যত সফট টয় ছিল, সমস্ত সফট টয়ের চোখটা শুধু কালো কাপড় দিয়ে বাঁধা, শুধু চোখটা কালো, প্রত্যেকটা সফট টয় কালো কাপড় দিয়ে বাঁধা, আর সেগুলোকে ওপরে তুলে তুলে দিয়েছে, আচ্ছা, ঠিক আছে? আর ওই মানে আমার যে ক্লায়েন্ট আছে ছিলেন, ওনার বিয়ের যে ছবিগুলোকে যেখানে যেখানে ওনাকে সিঁদুর পরানো হয়েছে, ওই মুখগুলো খামচে খামচে তোলা ছবিগুলোর, আর কোথাও কিছু প্রবলেম নেই, ওই মুখগুলো খামচে খামচে তোলা। তো বলছে যে এইগুলো কেন হয়েছে, এগুলো কে করেছে? বলেছে না, ও বললো যে আমাদের বাড়িতে কিছু ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তোর বাবাও একজনকে না সাদা শাড়ি পরে ঘরের মধ্যে ঘুরতে দেখেছে। বলছে সাদা শাড়ি পরে ঘরের মধ্যে ঘুরতে দেখেছে, তো তুমি সেটা বাইরের মানুষের সাথে আলোচনা করলে, আমাকে বলার প্রয়োজন মনে করনি? বলছে না, বুঝতে পারিনি, ভাবলাম তোকে টেনশন দেবো। বলছে মানে এত কিছু হয়ে যাচ্ছে, তারা তোমাদের পুরো সংসার দেখছে, এত কিছু চালাচ্ছে, আর তুমি এখন বলছো যে জানাবে না? আমি না এলে তো জানাতেই না। তখন ও বলছে যে আচ্ছা, বাবার সাথে কি ওনার কোনো রিলেশন আছে বা কিছু? বলছে না। বলছে তুমি কি করে জানলে? বলছে তোর বাবা শারীরিক ভাবে সক্ষম নয়। তো ও তখন বলছে যে যদি এটাই হবে, তাহলে আমরা দুজন বোন আমরা কি করে হয়েছি? এটা তো স্বাভাবিক। উনি বলছে না, তখন ঠিক ছিল, তার বেশ মানে কয়েক বছর পর থেকে প্রবলেমটা এসছে, তো আমরা ডক্টর দেখাইনি, কারণ আমাদের এজ হয়ে গেছে। তো তোর বাবা ওরকম মানে ওরকম কিছু না। হ্যাঁ, কিন্তু ওই ভদ্রমহিলা তোর বাবার খুব ভালো বন্ধু, যেখানেই যা হয় ব্যাংক বল বা ডক্টরের যা কিছু হয় উনি নিয়ে যায়। আর ওই ভদ্রমহিলার মাকে মানে সোনার জুয়েলারি অব্দি দিয়েছে, গোল্ড জুয়েলারি অব্দি দিয়েছে ওই ভদ্রমহিলা, ওনাকে ওটা দিয়ে ভুলিয়ে রেখে দিয়েছে। আচ্ছা, এইবার যখন মেয়েটা ক্লায়েন্ট তার বাবাকে জোর করেছে, জোর করে চেপে ধরেছে যে আইদার তুমি বলো, আর না হলে আমি এটা নিয়ে আরো অনেক আগে যাবো, কারণ তুমি নিজেও জানো যে আমি এনজিওর সাথে রয়েছি, তো আমার কিন্তু হেল্পিং হ্যান্ড প্রচুর রয়েছে। উনি ও বলছে আমার বাবা জানো আমাকে নিজে বলছে যে হ্যাঁ, আমার সাথে ওর রিলেশন আছে, আর আমি 3বার আমরা ইন্টিমেট হয়েছি, স্বীকার করেছে, বাবা মেয়ের কাছে স্বীকার করেছে এটা। এবার ও যখন বলছে না, আমি হাসছি, তার সাথে আমার অবাক লাগছে যে বাবা মেয়ের কাছে এটা স্বীকার করেছে। মেয়েটা কিন্তু, আমার ক্লায়েন্ট কিন্তু হাসছে না, মানে ওর কোনো কিছু তাজ্জব না। ও বলছে যে আমি, তোমার এটা খারাপ লাগেনি? বলছে আমি ক্লাস 8 থেকে অনেক কিছু দেখে এসেছি বাবার, ইভেন আমার মায়েরও অনেক কিছু দেখে এসেছি। তো আমি কিছু বলো যে কি দেখেছো, মানে তারা কি বাইরে কারোর সাথে? বলছে না, বাইরের বন্ধুরা আসতো, হাজবেন্ড ওয়াইফ এক্সচেঞ্জ হচ্ছে, পার্টি হচ্ছে, যেটা হয় আমাদের একটু বেশি ওয়েল এডুকেটেড সাথে হয় এটা এরকম, যে ওরকম হচ্ছে বাড়িতে। যে ম্যাগাজিন গুলো রয়েছে সেখানে অ্যাডাল্ট ম্যাগাজিন রয়েছে। বলছে আমি ক্লাস 8-এ পড়ি, আমি এমন কিছু দেখে নিয়েছি যে আমার তারপরে ভীষণ অস্বস্তি হতো। ঠিক আছে, এরকম হওয়ার পরে আমি বললাম তো জিনিসটা কি তোমার বাবা এখনো করে? বলছে হ্যাঁ বাবা এখনো করে, ঘরের মধ্যে জামা কাপড় খুলে দাঁড়িয়ে যাবে, আর টিভিতে হাই স্পিকারে হাই ভলিউমে দেখছে। ঠিক আছে, মানে সেটা আমারও বলতে খারাপ লাগছে, কিন্তু এরকম 3 4 দেখছে, যে দুটো মেয়ে একটা ছেলে, বা এরকম একজন আরেকজনকে ডমিনেট করছে। মানে বলছি এটা কোন ধরনের, মানে এটা কিরকম ধরনের নোংরা? একটা মানুষ করতেই পারে, তার ইচ্ছে থাকতেই পারে, কিন্তু এরকম বাড়িতে কাজের লোক রয়েছে, আমি মেয়ে, আমার বর রয়েছে, আমার মেয়ে রয়েছে, বলছে ওরকম করে উনি করে যাচ্ছে, ওরকম করে যাচ্ছে, উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। সেই মানে তারপরে সেই ভদ্রমহিলা যখন বাড়িতে আসছে, তাকে গিয়ে বলছে দেখো তো ম্যাগাজিনে যে এই ড্রেসটা কেমন লাগছে, হয়তো ওই ফটোটার পাশেই হয়তো একটা কোনো নেকেড ফটো রয়েছে। তো ওনার ব্যাপার মানে প্রথম থেকে ওরকম না নোংরামিটা নাকি ছিল। ঠিক আছে, এবার
ভবিষ্যতে গিয়ে ওনার মা হয়তো একটু চেঞ্জ হয়েছে বা মনে করেছে যে এজ বা কিছু করবো না, তো ওনার সেটা বন্ধ হয়েছে, বাবার কিন্তু বন্ধ হয়নি। আচ্ছা। আর এই যে ফেসবুক ফ্রেন্ড ওনার হয়েছে, হুম। তার হাজবেন্ড সমস্ত ব্যাপারটা জানে, বুঝতে পেরেছি ঠিক আছে, ব্যাপারটা। মহিলাকে হুম। সমস্ত ব্যাপারটা হেল্প করছে। আর এই ভদ্রলোকের প্রচুর সম্পত্তি, আচ্ছা। ঠিক আছে, দুটো বাড়ি, একটা বাড়ি পুরো মানে 8 তলা বিল্ডিং, সেখানে রেন্টেও রয়েছে বা এসে রয়েছে, আর একটাতে সেটাও খুব ভালো, মানে ছোটখাটো একটা তোমার বাংলো বাড়ি টাইপের বলতে পারো, কারণ ওর বাবা যেটা আমি শুনেছি ও বলেছে যে জাহাজে চাকরি করে, সেকেন্ড ইঞ্জিনিয়ার ও। ছিল, ঠিক আছে। এবার উনি যেহেতু একটু আয়েশি টাইপের মানুষ ছিল, সেভিংসটা কম ছিল, প্রপার্টি রয়েছে, সেভিংসটা যেহেতু কম, তো পরে গিয়ে মেয়েটাকে অনেকটা ক্ষেত্রে দেখতে হয়, কারণ হাত খুলে খরচা করা মানুষ, তো তার তো আর 15-20 হাজার মাসে চলবে না, ঠিক। সেই ক্ষেত্রে ও একটু মানে ম্যানেজ করতো, বাড়িতে দিত। তো গেল, এবার ওর দিদির কাজবাজ করা হয়েছে, তো সবকিছু করার পরে একদিন ও ওর মায়ের সাথে বসেছে, আচ্ছা। বসে বলছে যে আচ্ছা মা, তুমি আমাকে খুলে বলো যে এই যে তুমি আমার সফট টয় গুলোকে চোখ বেঁধে তুলে দিয়েছো, আমার ছবিটাকে তুলে নিয়ে ফেলে দিয়েছো এরকম করে, খাবলে শুধু মুখটা যেখানে আমার সিঁদুরটা পরানো, এগুলো কেন? আর এই ভদ্র মহিলাই বা এরকম করে আসছে কেন? বলছে ওরাই তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। বলছে তাহলে বাঁচিয়ে রেখেছে? বাঁচিয়ে রেখেছে, ভদ্র মহিলাই নাকি ওনাদেরকে বাঁচিয়ে রেখেছে। বলছে, আচ্ছা। তোরা আর কি করলি? ওদের, আমরা তো যত রাত বেরাতে কোনো প্রবলেম হলেই ওরা চলে আসছে। মেবি ও বললো যে আমার মনে হয় যে আমার দিদি কোনো কিছু হয়তো বুঝতে পেরেছিল, জানতে পেরেছিল, সেটা হয়তো কোনোভাবে এক্সপ্রেস করতে গেছিল আমার কাছে, তো সেটার জন্য হয়তো ওকে অন্য কোনো টর্চার করেছে। কারণ ও আমাকে বললো যে জানো তো, ব্ল্যাক ম্যাজিক যে আমাদের বাড়িতে হয়েছে সেটা আমি বুঝতে পারি, কারণ আমি যখন ওই বাড়িতে যাই আমার প্রচন্ড শরীর খারাপ হয়, মানে মেয়েটি যখন তার বাপের বাড়িতে আসে প্রচন্ড শরীর খারাপ হয়। বলছে আমি ওই বাড়িটা থেকে জাস্ট বেরোলাম, আমার শরীরটা পুরোপুরি ঠিক, কোনো প্রবলেম নেই, কিন্তু সেম জিনিস মানে আমার বর যাচ্ছে, আমার মেয়ে যাচ্ছে, তাদের হচ্ছে না প্রবলেম। বাড়িতে ঢোকার আগে অব্দি আমি ফিট, বাড়িতে ঢোকার পরে আমার এরকম প্রবলেম গুলো হচ্ছে। তো আমি বললাম আচ্ছা আর কি হয়েছে তোমার মায়ের, তুমি যে বললে যে তোমার মা মারা গেছে তোমার জন্য, এটা তুমি কেন বললে, মানে এটা রিজনটা কি? বলছে আমি আমার মাকে একটা মিথ্যা কথা বলেছিলাম, বাড়ির মধ্যে আমি কতগুলো ট্যাবলেট ছড়িয়ে দিয়েছিলাম ইচ্ছে করে, ট্যাবলেট গুলো ছড়িয়ে দিয়ে আর কিছু পাউচ ছড়িয়ে দিয়ে আমি বলেছিলাম যে ওই মহিলা তো ড্রাগস পাচার করছে, ও এখানে ড্রাগসের বিজনেস করছে, এইটা বলেছি। আর বলেছি যে তুমি যে বলছো বাবা ওনার সাথে ছিল না, বা বাবা এরকম কিছু সামর্থ্য নেই বাবা করবে, কিন্তু বাবা তো আমার কাছে নিজে কনফিউজ করেছে যে হ্যাঁ আমি করেছি। তখন নাকি মহিলা হট করে মানে ধপ করে খাটের উপরে বসে বলছে আমি এটা কি করলাম? বলছে তোমাকে শাড়ি গয়না বড় আলমারি কিনে দিয়েছে, তুমি ভুলে গেছো? আমি যে এত কিছু পাঠাচ্ছি তোমার সেটা মাথায় নেই? হট করে একটা মানে এরকম আমার মানে আমার থেকেও ছোট এজ মেয়েটার, সে একটা ফেসবুক ফ্রেন্ড, এত বয়স্ক মানুষের, সে এসে এত কিছু তাকে করছে দিচ্ছে, বাবার এত দামি দামি ঘড়ি পড়ছে, রিজনটা কি? এমনি এমনি কেউ করবে? আরে এমনি এমনি কেউ এত কিছু করতে যাবে নাকি? এমনি এমনি করলে কি হবে যে একটা দিন হয়তো ভালো একটা খাবার খাওয়ালো, একটা শার্ট গিফট, এত কিছু করার তো কিছু তো না। একটা ফায়দা আছে, হ্যাঁ। মানে কিছু তো ইন রিটার্ন ভাবছে। প্রথম কথা সে স্ট্রেঞ্জার, ফেসবুক থেকে তাদের আলাপ, কোন রকম ট্র্যাপে তো এখন তো প্রচুর মানুষে পড়ছে, অনেক ট্র্যাপে ফেলছে, যেমন হানি ট্র্যাপ হোক, যে কোনো অনেক ট্র্যাপ হোক, ফাইন্যান্সিয়াল লসের জন্য। তো হঠাৎ করে একটা মেয়ে, একটা ইয়াং মেয়ে এরকম একজন হওয়ারই কথা না, একদম হওয়ার কথাই না। হাজবেন্ডও ব্যাপারগুলো, যদিও বা এই ভদ্রলোকের টেস্ট একটু আলাদা, ওনার সেক্সুয়াল টেস্ট আলাদা, উনি অনেক কিছুতে ইনভলভ রয়েছে, যেরকম তুমি বলে যেগুলো হয়, মানে এই কালচারটা বাইরে থেকে এসেছে, সোয়াপিং, পার্টনার সোয়াপিং বলো, এতটা তা বলে না না অনেকের আছে, অনেকের আছে। আমি এখন ইন্ডিয়ার কালচার তো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, অনেকে এখানে হয়তো সাপ্রেস করে আছে, কিন্তু ভিতরে ভিতরে এইসব কালচার গুলো চলছে এখন, ইয়াং বলো পুরনো বলো সবার মধ্যে এইটা রয়েছে। বাট এটা আমার কাছে না, এই যে ঘটনাটা তুমি বলছো না, এটা দুটো ব্রাঞ্চ বেরিয়েছে পুরো, আর খুব ইন্টারেস্টিং লাগছে। আর তারপরে মানে আমার সব থেকে বেশি খারাপ লাগছে, আর আমি মানে সারপ্রাইজড হচ্ছি যে বাবা তার মেয়েকে ভীষণ ইজিলি নাকি গল্পগুলো বলছে, কোনো রিগ্রেট নেই, কোনো ইসে নেই যে হ্যাঁ আমি করেছি, ভুল করেছি, নেই, যা করেছি বেশ করেছি, আমার ভালো লাগছে আমি করছি। আর সেই মেয়েটাকেও বেশিক্ষণ বাড়িতে উনি থাকার অ্যালাউ করে না, তোরা যা অন্য জায়গায় গিয়ে থাক, বাড়িতে প্রবলেম হচ্ছে, গেল।
এইবার কি হলো, মেয়েটা বললো যে দিদির 13 দিনের কাজটা হবে, তো আমরা সেখানে ছিলাম। আর জানো তো, যখন যতদিন ছিলাম মানে মনে হচ্ছে প্রতিটা মুহূর্তে আমি বেরোতে পারলে বাবারও ঠিক লাগবে, আর আমারও না দম আটকে আসছিল, মানে আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার আনইজি ফিল হচ্ছে, মনে হচ্ছে সবসময় কেউ সাথে রয়েছে, ঘাড়ের কাছে এসে কেউ হুইসপারিং করছে, এরকম লাগছে। তো বোঝাই তো যায় যে হ্যাঁ কিছু একটা প্রবলেম তো আছেই। প্লাস আর একটা কথা, ওই বাড়িতে যে ওদের যে 8তলা বিল্ডিংটাতে ওরা 5th ফ্লোরে থাকে, আচ্ছা, বাকি যে ফ্লোর গুলোতে মানে টোটাল ধরো তোমার 8টা বাচ্চার মধ্যে 6টা বাচ্চাই অটিজম। ওই বিল্ডিংটা ওই বিল্ডিংটাতে প্রচুর রহস্য বেরোচ্ছে। 6টা বাচ্চা অটিজম। পরে পিএলআর করে দেখলাম যে মারাত্মক রকমের বাস্তুদোষ, বাবা। মারাত্মক রকমের। এইবার বলছি, বাড়ির পেছনে আবার একটা পুকুরও আছে। আচ্ছা প্রবলেমটাই পুকুরটার থেকেই এসছে, আচ্ছা। পুরো প্রবলেমটা, ঠিক আছে। এবার যেটা হলো, ওর দিদির যখন কাজটা হলো, কাজ হয়ে যাওয়ার পর 13 দিনের দিন ওরা যা কাজ বাজ করে ও বসে আছে, ক্লায়েন্ট বসে আছে, ওর মা ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে এসছে, পুরো সুস্থ মহিলা, কিছু প্রবলেম নেই, যেটুকু নর্মালি এজ কালে হয় যে পায়ে একটু প্রবলেম, হাঁটুর ব্যথা, ওইটা। উনি জাস্ট এলো, সোফাতে বসলো, ক্লায়েন্টের মাথা কোলে মাথাটা রাখলো, শুধু বলছে না আমার খুব না শ্বাসকষ্ট হচ্ছে, আমার শরীরটা ভাল লাগছে না, বললো 3 থেকে 4টে বড় বড় নিঃশ্বাস নিল, স্পট ডেট। দিদির 13 দিনের কাজের দিন, মায়ের স্পট ডেট। 13 দিনের কাজের দিন। 13 দিনের কাজের দিন দিদির কাজ কমপ্লিট করেছে, সন্ধেবেলা বসেছে, মা এলো, এসে পুরো মেয়ের কোলে শুলো, শুয়ে মারা গেছে। শুধু এটুকু বললো যে আমার খুব মানে শ্বাস মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, প্রবলেম হচ্ছে, হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে বললো স্পট ডেট। বললো ওরকম ভাবে বিশ্বাস করো কোনো প্রবলেম নেই, সুস্থ মানুষ, এমনও না যে দিদি মারা গেছে তো উনি কান্নাকাটি করে অসুস্থ, কোনো কিছু প্রবলেম নেই, নর্মাল যেরকম খাওয়া দাওয়া হয় সেগুলো সবকিছু করেছে, সুস্থ মানুষটা মারা গেল। বলছে এটা কেন হলো, মানে এই যে মারা গেল মা, আমি বুঝতে পারছি না, এটা কি আমি মাকে যে মিথ্যা কথা বলেছিলাম যে ড্রাগসের এত কিছু করছে বা বাবা এই জিনিসগুলো করেছে, এটা বলেছি সেই জন্য মারা গেছে? একটা শক তো পায় স্বাভাবিক, কারণ উনি জানে ওনার হাজবেন্ড আর এখন ওসব কিছু করে না, ভালো হয়ে গেছে, তো বোন যেটা হয় যে ফ্রেন্ড মাইন্ডেড, তো বন্ধু আছে, বন্ধু থাকতেই পারে, কারণ একটা টাইমে উনিও এরকম বন্ধু করে এসছে। এই একটা গেল। এইবার তখন আমি বললাম যে না, বেশ ইন্টারেস্টিং, পিএলআরটা করতে হবে, কিন্তু আমার ক্লায়েন্টের প্রথমেই বলে দিয়েছিল যে আমি নিজে যাব না, উনি নিজেও মেডিটেশন করে, ঠিক আছে, কিন্তু উনি নিজেই বললেন যে আমি যাব না, আমি দেখবো না, তুমি আমাকে থ্রু মিডিয়াম দেখাও। আচ্ছা। মিডিয়াম গেছিল, মিডিয়াম গিয়ে মানে কি হয় না, পাস্ট লাইফ যখন আমরা করাই, কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রেজেন্টেরও, মানে ধরো আজকে যেরকম আমরা দেখাচ্ছি, কালকের দিনটা অব্দিও আমাদের পাস্ট লাইফ, সেটাকেও পাস্ট লাইফ ধরবো। সেখানেও গিয়ে মিডিয়াম পুরো দেখতে পাচ্ছে যে মানে কিরকম ভাবে কি করেছে, মানে ও খুব বিয়েলারে গিয়েও হাসছে, মানে আমার নিজেরই হাসি পাচ্ছে। ও পুরো আমাকে ডিটেলসে বলছে, কারণ যখন কেউ ট্রান্সে যায় সে তো নিজের মধ্যে থাকে না, ঠিক। ও A to Z আমাকে বলছে, ও লজ্জা পাচ্ছে, ও হাসছে, তার মেয়ে দেখছে। ওর মেয়ে শুধু এটুকুই বললো যে তুমি লজ্জা পেও না, আমি এই ব্যাপারগুলো সব জানি, কারণ অনেক কিছু আমার নিজের দেখাও আছে, আর আমার বাড়িতে এইরকম অ্যাডাল্ট, মানে ওনার বাপের বাড়িতে বলছে চারিদিকে ছিটকে রয়েছে অ্যাডাল্ট যে ম্যাগাজিন গুলো হয়, সমস্ত কিছু খবরের কাগজের মতন ছিটকে রয়েছে। তো বললো যে প্রবলেমটা কি। আচ্ছা প্রথমে বলি, এই যে ভদ্রমহিলা আমার ক্লায়েন্ট, আর যে থার্ড পার্টি, মানে যাকে আমি সীমা নাম দিয়েছি, এরা দুজন পাস্ট লাইফে একদম মানে ক্লোজ ফ্রেন্ড ছিল, দুজনই ফিমেল ছিল, কিন্তু দুজনের বেস্ট ফ্রেন্ড ছিল, ঠিক আছে। এইবার আমাদের মধ্যে কি হয়, আমরা মানে এখন বেস্ট ফ্রেন্ডের মধ্যে এটা হয় যে ভাই আমার না ওই ছেলেটাকে পছন্দ, ছেলেটাকেও আমাকে পছন্দ করছে, ভালো কথা। কিন্তু আরেকজন দেখলো, ধরো আমি তোমার ভালোর জন্যই বলছি যে না তোর তো একটা ভালো ফ্যামিলি বা রেপুটেটেড ফ্যামিলি, ছেলেটা তো কোনো ভালো কাজ বাজ করে, তুই না যাস না, তোর ফিউচারটা ভালো হবে। আদৌ সেটা না, ও গেলে হয়তো ফিউচারটা ভালো হতো। তো ওই যে একটা শুধু মানে বললো, অ্যাডভাইস দিল যে যাস না, ওর বান্ধবী ওই মেয়েটা মানে ছেলেটার সাথে আর যায়নি। আচ্ছা, ঠিক আছে, বিয়ে করেনি। এবার যেই ছেলেটার সাথে বিয়ে করেনি সেই ছেলেটা ছিল, মানে সেই ছেলেটা এই প্রেজেন্ট লাইফে আমার ক্লায়েন্টের বাবা। ও
কানেকশনটা বুঝতে পারছো? মানে ওর মা আর আমার ক্লায়েন্টের মা দুজন আগের লাইফে, সরি ক্লায়েন্টের যে থার্ড পার্টি আছে বাবার, তো এরা দুজন আগের লাইফে বেস্ট ফ্রেন্ড ছিল। আর তার বাবা আগের লাইফে মানে ওই ভদ্র মহিলাকে প্রপোজ করেছিল, দুজন পছন্দও করতো, কিন্তু ফাইন্যান্সিয়ালি আর বাড়ির একটু স্ট্যাটামটা আপ এন্ড ডাউন ছিল দেখে গেল না বান্ধবীর কথা শুনে। বান্ধবী ভালোর জন্যই বলেছিল যে তুই যাস না। বান্ধবী ওই যে হচ্ছে মেইনলি এই এখানকার তোমার ক্লায়েন্ট, আমার ক্লায়েন্ট, আর যে সীমা যে ক্যারেক্টারটা রয়েছে third তার সঙ্গে ওই life এ যে ভদ্রলোকের সঙ্গে প্রেম ছিল, অ্যাফেয়ার ছিল, হ্যাঁ। যাকে বিয়ে করতে পারেনি, সেটা ছিল তোমার ক্লায়েন্টের বাবা, বাবা না, হ্যাঁ হ্যাঁ আমার তোমার client এর বাবা, ক্লায়েন্টের বাবা। হ্যাঁ। এইবার তুমি ভাবো যে ওই যে একটা কথা বলেছে, মানে কত ছোট একটা কথা, যে তুই যাস না তোর ভালো হবে না, ওই রিভেঞ্জটা নেওয়ার জন্য এই লাইফে বাবা হয়ে এসে এইরকম ভাবে মানে কতটা পেইন দিচ্ছে বলতো, যে সে তার মেয়ের কাছে এত কিছু বলছে, মেয়ে শুনছে তার মানে, আর এই লাইফে এসে সেই যে থার্ড পার্টি এসে, তাহলে ওর মার তো কোনো দোষ ছিল না বা কিছু, এক তোর মার দোষ ছিল না, দ্বিতীয় কথা ওর যে অটিস্টিক যে বোনটা আছে ওর কি হলো, তারও কোনো দোষ ছিল মানে না। তারা এমনি এবার তারটাও বলছি, হ্যাঁ তার বোনেরটাও বলছি। এইবার হয়েছে কি, যে এই যে ব্যাপারটা পুরো হয়েছে, সেখানে যেই মানে ভদ্রলোক ছিলেন, মানে ওর যে বাবা আগের লাইফেই ছিল, এই বোন আগের লাইফে এই ভদ্রলোকের বোন ছিলেন। আচ্ছা ঠিক আছে, এইবার বোনদের মধ্যে কি হতো না, যে দাদার বিয়ে হয়ে যাবে, দাদার বিয়ে হয়ে গেলে বৌদি চলে আসবে, তো আমার হয়তো আধিপত্যটা কমে যাবে, তো ওই একটু মানে ছিল। ঠিক আছে, ওটা থাকার জন্য ও আমার ক্লায়েন্টকে আবার বেশি করে উস্কে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তো তুমি দেখো যে ওইটুকু উস্কে দেওয়া আর ওইটুকু কথা রিভেঞ্জটা কিভাবে ঘুরে এসছে, যে আজকে এই লাইফে দুজন ওনার মেয়ে আর দুজন দু রকম ভাবে ভোগ করছে, কিন্তু তারা যারা আগের লাইফে মিলতে পারেনি তারা এই লাইফে আগে র্যান্ডম মিলছে, তারা তাদের মতন রয়েছে, তাদের রিলেশনটা যতই থার্ড পার্টি হোক, ওই লাইফে যেটা পায়নি সেটা এই লাইফে এসে করছে। এই একটা গেল, যে তার বাবা এরকম কেন করছে, তার দিদির এই প্রবলেমটা কেন। এবার বলি যে তার মা এইভাবে কেন গেল, সেটা একটা ছিল শখ, ছিল যে শখের মধ্যে গেছিল। এইবার আরেকটা লাইফে ওনার যাওয়া হলো, যে তাহলে থার্ড পার্টি তার হাজবেন্ড, মানে এরা যে পুরো ব্যাপারটা জানে, এরা পুরো ব্যাপারটা জানার পরেও মানে হাজবেন্ড হেল্প করছে, আমার বাবার সাথে সে রয়েছে, রাত বেরাতে যাচ্ছে, সেই লাইফে গিয়ে দেখা গেল যে এই লাইফে যে ক্লায়েন্টের বাবা মা, এরাও ওই লাইফে হাজবেন্ড ওয়াইফই ছিল। আচ্ছা আর থার্ড পার্টির যারা হাজবেন্ড ওয়াইফ, তারাও ওই লাইফে, এটা অন্য একটা পাস্ট লাইফে হাজবেন্ড ওয়াইফ, মানে তারাও হাজবেন্ড ওয়াইফ ছিল। প্রবলেমটা হলো যে বিজনেস পার্টনার হয় না, রাইট, ওই লাইফে এই মানে থার্ড পার্টির হাজবেন্ড আর আমার ক্লায়েন্টের বাবা, এরা দুজন বিজনেস পার্টনার ছিল। আচ্ছা এইবার যে থার্ড পার্টির হাজবেন্ড ওয়াইফ আছে, ওরা ক্লায়েন্টের বাবার একটা বিজনেসে ভালো রকম টাকা পয়সা লাগিয়েছিল। আচ্ছা এইবার সেখানে কি হয় না, অনেকে আছে যে বিজনেসটা দেখিয়ে টাকা পয়সা নিয়ে চম্পট দেয়, ঠিক, ওর বাবা ওই লাইফে ওটা করেছিল। আচ্ছা থার্ড পার্টি আর ওর হাজবেন্ডের থেকে সেম টাকাটা নিয়ে ওরা ওখান থেকে বেরিয়ে যায়। তো ওরা বলছে, তখন আমি মিডিয়ামকে বললাম যে তাহলে এই লাইফে কি আসার কারণটা কি লাইফে, মানে এটা তো আর একটা লাইফ, বলছে এই ওই লাইফের থেকেও এই রিভেঞ্জটা নিয়ে এসছে, যে সেই টাকাটা উনি রিটার্ন নিতে এসছে। আচ্ছা রিটার্ন কি করে নিতে এসছে না, প্রেজেন্ট লাইফে উনি ওনাদেরকে এইরকম ভাবে লোভ দেখালো যে আমি এটা দিচ্ছি, ওটা দিচ্ছি, সেটা দিচ্ছি, ছোট মেয়ের বিরুদ্ধে করলো যে তাকে আসতে দেওয়া যাবে না, তার বরকে আসতে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে না বাড়ি ঘরদোর তার নামে সে লেখাতে চাইছিল। এবার সেক্ষেত্রে সে মানে একটা ইলিউশন দিয়েছিল ক্লায়েন্টের বাবাকে, যে হ্যাঁ তুমি যেটা দেখছো ঘরে সেটা কিন্তু হতে পারে। আমরা না মানে একটা কি হয়, আমরা একটা কোনো ভূতের সিরিয়াল বা কিছু দেখছি, হালকা একটা মনের মধ্যে থাকে যে এই মাত্র দেখে আসলাম, তো সেই এনার্জি ফিলিংসটা মনে হয় কি জানি পিছন থেকে কেউ গেল নাকি, এরকম একটা ব্যাপার হয়। যেহেতু উনি বয়স, মানে ক্লায়েন্টের বাবার তো বয়স হয়েই গেছে অনেকটা, ওনার ওটা ইনপুট করতে খুব ভালো মানে সুবিধা হয়েছে, যে হ্যাঁ তোমার ঘরে সাদা কাপড় পরে কেউ ঘোরে, আচ্ছা এবারে নুন এটা ওটা সেটা সে দিচ্ছে, তো পুরোপুরি মানে মাইন্ডটা পুরো সেই থার্ড পার্টি তার নিজের দিকে করে নিয়েছে। করে নিয়ে সে চাইছিল পুরো বাড়ি ঘরটাই তার নামে করে নেবে, কেন কিনা আগের লাইফে এই মানে ক্লায়েন্টের বাবাই কিন্তু তাদেরও ওরকম যখন টাকা লাগিয়েছিল সেটা নিয়ে চম্পট দিয়েছিল।
তো এটা কি হয় না, প্রত্যেকটা লাইফের থেকে একটু 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 করে ওরা চলে আসে। আচ্ছা আমি না তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি, যে আমি তোমায় বলেছিলাম সবার প্রথমে যে ওদের বাড়ির পেছনে একটা পুকুর আছে, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি বলছো ওটার থেকেই পুরো জিনিসটা ঘটছে। পুকুরটার থেকেই হ্যাঁ। এসছে। তো ওটা আমার মানে প্রথমে একটু বলতে ভুলে গেছি, ও যখন ওর দিদির কাজটা করেছিল, কাঁচা মাছ হ্যাঁ। হয় না, পোড়াতে হয়, পুড়িয়ে ওখানে দিতে হয়, হ্যাঁ। সেটা মানে ওই পুকুরেই সমস্ত কিছু ফেলেছে। আচ্ছা। ফেলে বাড়িতে যখন এসছে হাত পা ধুয়ে আর ঢোকেনি। আচ্ছা। ঠিক আছে, তো ওখান থেকেই একটা স্পিড চলে এসেছিল, এবং সে এইটা আবার আর একটা উটকো ঝামেলা এসে পড়েছে, যে সে এসে এইখানে আর বাড়িতে কাউকেই থাকতে দিচ্ছে না, বাড়ি শুদ্ধ মানে সবার প্রবলেম করে দিয়েছে। তার মা মারা গেল, তার দিদি তো গেছেই মারা, পুরো বাড়িটাতে কিন্তু এখন তার বাবা থাকে, আচ্ছা। মানে ক্লায়েন্টের প্রেজেন্ট যে বাবা সে রয়েছে, আর যে থার্ড পার্টি সে র্যান্ডাম আসছে। আচ্ছা। কিন্তু ও বলছে যে আচ্ছা তাহলে থার্ড পার্টি আসছে, সে কেন ইসে করতে পারছে না, তার কেন ভয় লাগছে না, বাবা কেন থাকতে পারছে। তো পরে যখন আবার দেখা গেল যে ওই যে দুজন পরিচারিকা ছিল, সে তারা কিন্তু পুরো ব্যাপারটা জানে, যে এই ভদ্র মহিলা এদের একটা পুরো প্ল্যান করে প্রথম থেকেই বাড়িতে ঢোকানো, বুঝলে। তো ও বলছে যে আমি রেখে এসেছিলাম কোনো একজনকে দুজনকে, গিয়ে দেখি না পরে এরা এরা রয়েছে। আর এরা ব্যাপারটা আর একটা কথা বলেছিলাম, যে যখন তার দিদি মারা গেছে পরিচারিকারা কিন্তু আর বাড়ির ভেতরে ঢোকেনি, তারা পুঁটলিতে করে কিছু নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিয়েছে। ওটা কি কি ছিল? ওটার ভেতরে আরো কিছু তন্ত্রের মানে কাজ ছিল, যেটা ওরা জানে যে এইবার তো মারা গেছে, এইবার তো পুরো বাড়িটা ধোয়া টোয়া হবে বা সবকিছু, তখন ওগুলো নিয়ে সরে গেছে। তারা কিন্তু আর এখনো অব্দি কোনো কন্ট্যাক্ট করেনি। মানে মারাত্মক ভাবে মানে এই ফ্যামিলিটার উপরে মানে পাস্ট লাইফের এফেক্টও এসছে, প্লাস ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট এসছে। পরিচালক যারা ছিল তারাও কিছু ইমপ্লান্ট করেছে তার বাড়িতে, মানে পুরো বাস্তুটা কিন্তু বিগড়ে রেখে দিয়েছে, পুরো বাস্তুই খারাপ করে রেখে দিয়েছে। আর তার আগে এটা না মানে নকশাল টাইমের বাড়ি তো, মানে জায়গাটা, তারপরে যাই হোক বাড়ি করেছে। তো মেয়েটির বাবা এত কিছু মানতেন না, কিন্তু ওই বাড়ির নিচে অনেক মানে কবর, মানে মাটি খুঁড়তে গিয়ে হাড় টাড় এসব পেয়েছে ব্রিটিশ আমলের, যে তখন তো এরকম মার্ডার করে দিত, রেখে দিত, পুঁতে দিত, সেগুলো পেয়েছিল। তো সেটা বাস্তু কোনো কিছু ঠিক করায়নি। আচ্ছা, সেইভাবে বিল্ডিং তৈরি করেছে, ওইভাবেই বিল্ডিং। আর তুমি একটা বলছিলে নাকি ওই বাড়িতে প্রচুর বাচ্চারা রয়েছে যারা অটিস্টিক। হ্যাঁ, এটাও কি সেই বাস্তুর জন্যই? ওটা ওই বাস্তুর জন্যই হয়েছে। এবার আমি ক্লায়েন্টকে বললাম তাহলে তুমি ঠিক হয়ে গেলে কেন? বলছি সেটা আমি নিজেও জানি না, এটা হয়তো কোনো মিরাক্কেল হবে, যে হ্যাঁ আমি আর আরো একজন আছে তারা ঠিক, কিন্তু তারা আমরা কেউ মানে ওই বাড়িতে গিয়ে আমরা ঠিকঠাক ভাবে আমরা থাকতে পারি না। ঠিক আছে, তো ভদ্রমহিলা ইভেন উনি এখন কলকাতাতে আসতেও পারছেন না, কারণ তার দিদি যখন মারা গেছিল তো তখন অনেক কিছু কেস ফেস হয়েছিল। আর ইভেন থার্ড পার্টি উল্টে সে আমার ক্লায়েন্টকে বলছে যে আমি তোমার বাবা মায়ের পিছনে এত খরচা করেছি, আমাকে এগুলো রিটার্ন করো। এবার টাকা এর কাছ থেকে চাইছে, এর কাছ থেকে উল্টে চাইছে, যেহেতু এর কাছে কোনো প্রুফ নেই সেরকম যে দিতে পারবে, কিন্তু আর কিছু বলতে পারছে না। মানে তারা এখনো চাইছে যে ওই বাড়িটা বা কিছু হোক আমরা নিয়ে মানে শান্তি পাবো। ইভেন ক্লায়েন্ট বলছে যে তুমি জানো আমার মায়ের প্রচুর গয়না ওই বাড়ির আলমারির লকারেই রয়েছে, নিয়ে বেরোতে পারছে না, কিছু যেতেই তো পারছে না। ওর বাবার সাথে আজকে 2 থেকে 3 বছর হলো ওর বাবার সাথে কোনো কথা নেই, অথচ ওর বাড়ির সমস্ত খরচা, মানে ওর যে বাবা রয়েছে তাদের যে মানে কাজ করে দেবে, খাওয়া দাওয়া রান্না, এখনো ওই মেয়েটাই কিন্তু আমার ক্লায়েন্টই কিন্তু টাকা আর এই যে পাঠাচ্ছে সীমা মাসে যে মাসে। ভদ্র মহিলা রয়েছে সে এখনো ইন্টিমেট ভদ্রলোকের সাথে এখনো রয়েছে। এখন শুধু এটা রয়েছে না, আমার যারা মানে যে মিডিয়াম ছিল ও মানে হট করে না ও হাসছে, আমি যে মিডিয়াম গিয়ে হাসছি। এবার যখন মিডিয়াম হয় ট্রান্সে যায়, তো আমরা ট্রান্সে নিয়ে যাওয়ার পরও কিছু কিছু আলোচনা করতে পারি সাইডে, তো সেক্ষেত্রে ট্রান্সে যে যায় তার কোনো প্রবলেম হয় না। তো যে আমার ট্রান্সে গেছিল সে বলছে যে ম্যাম আমার একটু এম্বারেস ফিল হচ্ছে। আমি বলছি কেন, কি হয়েছে? বলছে এই প্রেজেন্ট লাইফেরও যে ওনার মানে গত কালকের দিনটা গেলেও তো পাস্ট, বলছে সেখানেও আমি দেখতে পাচ্ছি যে উনি যে মেয়ে মানে থার্ড পার্টির সাথে যে রিলেশনে রয়েছে, উনি বিভিন্ন রকম পোজে রয়েছে, মানে সেক্সুয়াল পোজে রয়েছে, সেটাও দেখা যায়। মানে পিএলআর মানে এটা নয় খালি আগের জন্মটাই দেখবো, তোমার প্রেজেন্ট লাইফের কালকের দিনটা অব্দিও তোমার পাস্ট লাইফই ওটা ধরা যায়। আমরা চাইলে সেটাও মানে দেখাতে পারি বা মানুষ দেখতে পারে। তো তুমি মানে একটা জিনিস আমি দেখলাম পুরোটাতে, যে এই ভদ্রলোক ভদ্র মহিলা এরা প্রত্যেকটা লাইফে সেক্সুয়ালি ভীষণ অ্যাটাচড। তো এরা মানে আমরা পাস্ট লাইফ থেকে সবকিছু ক্যারি করি ঠিক আছে, কিন্তু আমরা যে নোংরামিটা করছি সেটা যদি আমরা বুঝতে পেরে ক্ষমা না চাই, আমরা সেটাও ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসি, আর আমাদের আরো কর্মটা আরো খারাপ হতে থাকে দিন দিন।
না মানে এই ঘটনাটা সত্যি তুমি যখন বললে আমাকে এই ঘটনাটা, না আমি শুরু যখন তুমি করলে এই ঘটনা, আমি যদি জিসটা বলি আমার অডিয়েন্সকে যদি বোঝাতে যদি পারি, খুবই ইউনিক একটা ব্যাপার, যেখানে তিনটে টাইমলাইন আমি দেখতে পাচ্ছি। যদি আমরা টাইমলাইন যদি ধরি, প্রথম টাইমলাইনে ধরা পড়ছে যে একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, তার সঙ্গে একটা আননোন ফেসবুকের একজন মেয়ে, তার সঙ্গে কথা হয়। তারা পুরো বাড়িটা টেক ওভার করে না, তাদের ডিসিশন মেকিং পর্যন্ত করে আছে, তাদেরকে গিফটস করছে। প্লাস যে ভদ্রলোকের সঙ্গে ঘটনা করছে তার ওয়াইফ খুব কুল ক্যাজুয়াল একদম ভাবে নিচ্ছে যে এটা ফ্রেন্ড। একদম একদম। এদিকে দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা শারীরিক বিল্ড আপ হয়েছে, একটা সেক্সুয়াল রিলেশনশিপ রয়েছে, যেটা কিনা সীমা বলে যে ভদ্রমহিলা আছে তার হাজবেন্ডও ইনভলভ, তার হাজবেন্ডেরও কোনো অবজেকশন নেই। এদিকে দুই মেয়েকে তারা টোটালি ডিটাচ করে দিয়েছে তাদের ফ্যামিলি থেকে, মানে অ্যাজ ইফ তারা বিলংই করে না তাদের কাছে। একজন তো মারাই গেল। হ্যাঁ, এবার যদি আমরা পাস্ট লাইফে যদি প্রথম পাস্ট লাইফে যদি দেখি, তাহলে হচ্ছে সীমা আর তোমার ক্লায়েন্ট, এরা দুজন বেস্ট ফ্রেন্ডস ছিল। তোমার ক্লায়েন্ট সীমাকে সেই লাইফে গিয়ে বলেছিল যে অমুক ভদ্রলোকের সঙ্গে তুমি বিয়ে করো না, সেই কথাটা বলার জন্য শুধু ওই পার্টিকুলার ওটুকু কথার জন্য কতটা রিভেঞ্জ এই লাইফে এসে গিয়ে তার বাবার সঙ্গে তার যে সম্পর্কটা কন্টিনিউ করলো। প্লাস একে এমন ভাবে কষ্ট দিল যাতে বুঝতে পারলো না যে এইটা কোথা থেকে হলো, আলটিমেটলি বুঝতে পারলো এইটা। এই যে দুটো পরিবার, মানে তোমার ক্লায়েন্টের বাবা আর মা আর সীমার হাজবেন্ড, আরেকটা লাইফে এরা বিজনেস পার্টনার ছিল। সেই বিজনেস পার্টনারের মধ্যে থেকে সীমার হাজবেন্ড আর সীমার ফ্যামিলি যে টাকাটা দিয়েছিল তোমার ক্লায়েন্টের বাবাকে পাস্ট লাইফে, সেটা উনি ঝেড়ে দেয়, পুরোপুরি ঝেড়ে দিয়েছে, পুরো টাকাটা ঝেড়ে দিয়েছে। সেটার জন্য আবার এই লাইফে একসঙ্গে দুটো কার্মা বিল্ড করে এই লাইফে এসছে, টাকাটাও নিতে এসছে, পুরো সংসারটাও শেষ করে দিল। বাড়িতে এখন ভদ্রলোক একজনই রয়েছে, কিন্তু ওনাদের সেই মানে যেটা হয় সেক্সুয়াল রিলেশন, সেটা পুরো র্যান্ডম কন্টিনিউয়াসলি মানে ভীষণ ভালোভাবে চলছে। আরেকটা জিনিস তুমি বলেছিলে আমাকে, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বলিনি, যে এখানে কিছু ব্ল্যাক ম্যাজিকও ইউজ করা হয়েছে, যেটা নাকি আরেকটা থার্ড পার্টি ইউজ করেছে, যারা পরিচালিকা ছিল তোমার ক্লায়েন্টের বোনের, যিনি মারা গেছেন। তো পিছনের পুকুরের থেকেও একটা জিনিস হলো যে ওখান থেকে গিয়ে হাত মুখ না দিয়ে আসলো, স্পিরিট ল্যাশ হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে এরা কিছু ব্ল্যাক ম্যাজিক করে গেছিল পরিচালকরা, যেটার কারণে আরো বেশি করে ইনভলভটা হলো, যে স্পিরিটও ঢুকলো, ব্ল্যাক ম্যাজিকের এফেক্টও হলো। কারণ পরিচারিকারাও হয়তো দেখতো যে হ্যাঁ এত কিছু হচ্ছে, যদি কিছু সরানো যায়, মানে যে প্রত্যেকের মতন করে চেয়েছিল যে ওখান থেকে যতটা পারে খাবলে খাবলে তুলে নেওয়া যায়। তার সঙ্গে সবথেকে বড় ইম্পর্টেন্ট যে জিনিস হচ্ছে বাস্তুটা পুরো খারাপ, তার জন্য আরো বেশি করে এফেক্ট হয়েছিল। মানে সোনায় সোহাগা হয়ে গেছে যে বাস্তু প্রথম থেকেই খারাপ ছিল, এদের আরো সুবিধা। আমার আরেকটা কোয়েশ্চেন আছে তোমাকে, ওনার মা যে মারা গেল সেটা কি পাস্ট লাইফের সঙ্গে কানেক্টেড, না স্পিরিট ল্যাশ হলো, ব্ল্যাক ম্যাজিক হলো সেটার জন্য? না, ওনার মা যে মারা গেছে সেটা ব্ল্যাক ম্যাজিকের জন্য, প্লাস ওনার মা যেটা ভাবতেন, যতই ফ্রি মাইন্ডেড থাকুক, আমার হাজবেন্ডকে আমি একটা টাইমের পরে আমি শুধরে গেছি, আমি জানি আমার হাজবেন্ডও শুধরে গেছে, সে জানে কিছু নেই, অথচ হট করে গিয়ে দেখছে যে আমার মেয়ের থেকেও কম এজ সে আমার বাড়িতে এসছে, আর আমার চোখের সামনে থেকে তারা ঘুরছে, আমি তো ভালো মনে দিয়েছি, অথচ তারা ফিজিক্যালও অবধি হয়েছে। ঠিক আছে, তো এই কথাগুলো হয়েছে। তো মেয়েটা আবার ওর মাকেও এটাও বলেছিল, যখন ড্রাগস এর কথা বলেছিল যে উনি তো ড্রাগস এর বিজনেস করছে, বাবাকে তার মানে ড্রাগস খাইয়েছে, তাহলে তো বাবা মানে ড্রাগস অ্যাডিক্ট হয়ে যাচ্ছে। তো সবকিছু মিলে উনি না ওই ব্যাপারটা নিতে পারেনি, যে আমাকে এতটা ঠকানো হলো, আমি তো বিশ্বাস করেছিলাম। কিন্তু বিশ্বাস করলে পরেও মানে একটা টাইমে উনিও তো সেম জায়গা থেকেই, মানে উনিও এনজয় করেছে সবকিছু, এখন উনি না হয় করছে না, কিন্তু তাতে ওনার হাজবেন্ড যে করবে না সেরকম তো কোনো ব্যাপার নেই। তো বিশ্বাসটা যে ওই যে মানে হাজবেন্ড বিশ্বাসটা রাখতে পারলো না, বিশ্বাসটা ভেঙে গেছে, তার উপরে মেয়ে এসে যখন আরেকটু বলেছে, উনি তখন হার্ট অ্যাটাক করে গেছে। মারাত্মক, মানে এরকম ঘটনা আমি আজ পর্যন্ত লাইফে শুনিনি। ঠিক আছে, দেখো কারণ আমি একটা জিনিস বলি, ফ্যান্টাসি থাকতে পারে লোক, ঠিক আছে, ফ্যান্টাসি ওনারা করছে, এখন সবাই করে। হ্যাঁ, যারা দেখছে ভিডিওর মধ্যে তারাও এটা রিলেট করতে পারবে যে আজকে হয়তো ইন্ডিয়াতে ওপেনলি হচ্ছে না, বাট ফরেনে তুমি যাও, ব্রডে তুমি যাও, সেখানে কিন্তু পলিগ্যামি বলো, তারপরে এই ফ্যান্টাসিস গুলো আছে, এগুলো কিন্তু হয়, ওপেনলি হয় ওখানে। হ্যাঁ, এইটা উনি এই লাইফে আগের লাইফের থেকে তো ক্যারি করছেই ওই এনার্জিটা, ঠিক আছে। একটা তো ওনারও চাহিদা ছিল আগের লাইফে, যে লাইফে সীমার সঙ্গে ও মিশতে পারেনি বা বিয়ে করতে পারেনি, সেটার রিভেন্স তো রয়েছেই।
প্লাস এই লাইফেও জিনিসটাকে আরো বেশি বাড়লো কেন, তুমি যেহেতু আমাকে বললে আমি এটা থেকে বার করতে পারলাম যে উনি একটা জাহাজের ক্যাপ্টেন ছিল। এবার জাহাজের ক্যাপ্টেনরা সবসময় ফরেন যায়, ফরেন ট্রিপস করে, তো বিভিন্ন প্রচুর দুনিয়া দেখছে তারা, ঠিক আছে? তো আরো ব্যাপারটা তো উনি সেই জিনিসটাকে অ্যাডাপ্ট করতে পেরেছে। সেই জিনিসটা থেকে এবার ওই জিনিসটা অ্যাডাপ্ট করার থেকে পাস্ট লাইফের ওই কার্মাটাও অ্যাক্টিভ হয়ে গেল। তো দুটো মিলে উনি সেইভাবে অ্যাক্টিভ হয়ে গেল। আর এনিওয়েজ দেখো, অনেক পরিবার আছে যারা প্রচন্ডভাবে ওপেন মাইন্ডেড হয়, ঠিক আছে? এই তো তুমি বয়স্ক লোক বলো কি আজকের জেনারেশন বলো, অনেক জেনারেশনের লোকের ওপেন মাইন্ডেড হয়, ইভেন কি মেয়েরাও হয়। আজকে আমরা বিভিন্ন ইনস্টাগ্রামে তুমি দেখো পোস্ট দেখো যে বয়স্ক ভদ্রমহিলা থেকে শুরু করে নিয়ে ইয়াং মেয়েরা পর্যন্ত কি ভিডিওস দিচ্ছে, তারা কি ফটোস দিচ্ছে, কিরকম টাইপে অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। তো এটা এটা আমরা বুঝতে পারি। তো সেখান থেকে উনি এসছে। এখানে কাউকে না দোষারোপ দেওয়া যাবে না, যে জিনিসটা আমি দেখলাম, মানে এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে বলছি, যে এখানে যার যার কর্মাটা তারা বিল্ড করেছে, যার যার কর্মা দ্বারা ভুগেছে। এই ভদ্রলোক কিছু থেকে বঞ্চিত হয়েছিল একটা টাইমে, সেটা এখন উনি ফুলফিল করছে। যেই মেয়েটা এই ভদ্রলোকের সঙ্গে আগের লাইফে অ্যাটাচমেন্ট পেয়েছিল কিন্তু কোনো কারণে বিগত, সেও এই লাইফে তাকে ফুলফিলমেন্টটা দিচ্ছে। আলটিমেটলি বিয়ে করা বা একটা রিলেশনে যাওয়া, আমরা তো সেখানে একটা শারীরিক সম্পর্ক থাকবেই, ঠিক আছে? তো সেটা সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় আমাদের। হ্যাঁ, কেউ বিশ্বাস করুক না করুক, কেউ অ্যাকসেপ্ট করুক না করুক, সেটা তো আমরা ভালো মতন জানি যে আজকে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশন বা একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশন কেন হচ্ছে, একটা ছেলে একটা মেয়েকে কেন লাইক করছে, বা একটা মেয়ে একটা ছেলেকে কেন লাইক করছে। অবভিয়াসলি এটা হচ্ছে একটা ফিজিক্যাল রিলেশনটা বিল্ড করার জন্যই করছে। অতএব এরা দুজন এই জিনিসটা করছে। ভদ্রলোক, যেটা তুমি বললে, যে টাকা লাগিয়েছিল এই লোকটার প্রতি, তার যে ইন্টেনশনটা ছিল যে আমি পুরো প্রপার্টিটা নিজের নামে কোনো মেয়েদেরকে সাইড করে দেবো, যে টাকাগুলো, এটা আনইনটেনশনাল আমি জানি না, হয়তো সেই ভদ্রলোক কোনোদিন বুঝতে পেরেছে কিনা, বাট তার মধ্যে সেই এনার্জিটা রয়েছে যে আই নিড মাই মানি ব্যাক। আর এইখানে সেও ঠিক, কারণ সে একটা টাইমে ঠকেছিল, হ্যাঁ, সে সেই জিনিসটা রিটার্ন চাইতে এসেছে। আবার এদিকেও দেখা যাচ্ছে যে মেয়েটা, মানে তোমার ক্লায়েন্ট, যে মেয়েটা তার বান্ধবীকে উস্কেছিল, সেটা কিন্তু নেগেটিভ ছিল, কারণ সে চাইছিল না যে এর ভালো হোক, বিয়ে করলে এরা সুখে থাকবে। মানে এটা ভালো হোক আমি সেটা না, সে উস্কেছে, মানে উস্কানো না, একটা সে ভালো ভেবেই ওয়েল উইশারই ছিল। তখন ওই লাইফে তো ওর ছেলেটা কোনো সেরকম কাজ করতো না, আর মেয়েটার মানে স্ট্যাটাস ছিল অনেক হাই, আর ও ছেলেটার ওরকম ছিল না। কিন্তু ইন ফিউচারে গিয়ে ওই ছেলেটা ভালো একটা পজিশনে এসেছিল, তারা বিয়ে করলে ভালো থাকতো। কিন্তু ও মানে বন্ধু হিসেবে ও বলেছে তুই এখন যাস না। এবার আমি তোমাকে বলি, এটা তো ইন্টেনশন, এটা তো তুমি ইন্টেনশনটা বুঝতে পারছো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পারছি ইন্টেনশনটা কি। একটা মেয়েকে যখন এরকম উস্কানি দেয় না, তুমি ভাববে একটা জেলাস ফ্যাক্টর কাজ করে। বেস্ট ফ্রেন্ড বলবো সব, একটা মেয়ের কিন্তু সব থেকে বড় শত্রু। একটা ছেলের সঙ্গে যতটা ক্লোজ হয়, যতটা ভাইচারা থাকে না, একটা মেয়ের সঙ্গে থাকে না। প্রবলেমটা আছে। তো এই প্রবলেমটা আমি তোমাকে পিন পয়েন্ট করে বলে দিলাম, যে তোমার ক্লায়েন্ট আছে ওই লাইফে নিজের বান্ধবীকে আটকে ছিল, নিশ্চয়ই কোনো জেলাস ফ্যাক্টরের জন্য আটকে ছিল। কারণ হয়তো সেই লাইফে দেখা যাচ্ছে সেই মেয়েটা আনহ্যাপি ছিল কোনো কারণে, কোনো রিলেশনশিপে হতেই পারে না, সে হয়তো সেইখান থেকে বলেছিল। প্লাস যেই ভদ্রমহিলা, মানে তোমার ক্লায়েন্টের বোন, যে অটিস্টিক হয়ে জন্মেছিল, সে ছিল ওই ভদ্রলোকের পাস্ট লাইফের নিজের বোন, যে আরো উস্কেছিল। তাই জন্য এরা দুজন কিন্তু ভুগেছে। অতএব আমি এখান থেকে কনক্লুশন যেটা বার করতে পারছি, এখানে কাউকে দোষারোপ করতে পারবো না। এখানে একটা জিনিস আমি বার করতে পারছি, এটা সবাই নিজের স্বার্থের জন্য করেছে, স্বার্থের জন্য। আর এই লাইফে এসে ভীষণ বাজে রকম ভাবে ভুগছে। হ্যাঁ, আর তারপর যাই হোক, এবার কটকাট তো করাতে হবে, তো ক্ষমা চাওয়াতে হবে। তো ক্লায়েন্ট নিজেই বললেন যে না, আমি প্রবলেম গুলো আর মানে ক্যারি ফরওয়ার্ড করতে চাইছি না। তো যাই হোক, যেরকম ভাবে কটকাট করা হয় করানো হলো। সেই সোলকে, মানে ওই পাস্ট লাইফে তার বাবার যে বা বান্ধবীর যে সোল ছিল, তাদেরকে ডাকা হলো, সে ক্ষমা চাইলো। আর যে মিডিয়াম, সেও দেখছে, বলছে তিনজনই কাঁদছে। এই ভদ্রমহিলা যে ক্লায়েন্ট, সেও কাঁদছে, তার সোলও কাঁদছে, তাদের ওই দুটো সোলও কাঁদছে। তাদেরকে ক্ষমা করেছে, কিন্তু ক্ষমা করার পরেও মানে এই লাইফে যেটা ভোগার, সেটা তো ভোগা হয়ে গেছে। মানে একদম শেষে এসে ক্ষমাটা চাইছে। কিন্তু তবুও মানে এটা আশা করা যায় যে এই প্রবলেম গুলো আর ফিউচারে হবে না। আর আমি তারপর ক্লায়েন্টকে বলেও ছিলাম যে তুমি আমাকে জানিও যে পরে তোমার বাবার সাথে প্রবলেমটা সলভ হয়েছে কিনা বা কিছু। তো বলছে যে না, সলভ তো হয়নি সেরকম ভাবে, আমি যাওয়া আসাটা হচ্ছে না, কিন্তু বাবা ফোন করেছিল। আচ্ছা,
তো ওর বাবার যেই একটা রাগ ছিল, মানে ছোটবেলা থেকে ওর প্রতি যে একটা রাগ ছিল, সেটা হয়তো একটু কমেছিল। তো ও আমাকে পরশুদিনও টেক্সট করেছে যে ওর বাবা নাকি ওকে বলেছে যে তুমি কতদিন আর দূরে থাকবে। ঠিক আছে, হ্যাঁ, মানে বুঝতে পারছি বাবা হয়তো চাইছে যে এইবার আসুক। তো আমি যাই হোক, মানে কট কাট করলে বা ক্ষমা চাইলে রিলেশনটা আস্তে আস্তে ঠিক হয়, এখনো অতটা ঠিক হয়নি। তো ও আমাকে বলেছিল যে ও কলকাতা এলে পরে আর একটা সেশন মানে সামনে থেকেও নিতে চায়। আচ্ছা, ঠিক আছে, তো এই বললো যে আর হ্যাঁ, ওর এই ক্লায়েন্টের কিন্তু 2টো সেশন নিতে হয়েছিল একই দিনে। একই দিনে। এবার আমরা একটু পাস্ট লাইফের দিকে আসবো, ঠিক আছে, একটু প্রসেসের দিকে আসবো, ঠিক আছে। সেটা হচ্ছে এই সেশনের ব্যাপারে অনেক আমাদের কাছে ইনকোয়ারিজ আছে, ঠিক আছে, যে সেশনটা কিরকম হয়, কতদিনের সেশন হয়। প্রথম কোয়েশ্চেন যেটা আমি তোমাকে করবো, যেটা আমাদের অডিয়েন্সের জন্য, সেটা হচ্ছে পাস্ট লাইফ করতে গেলে কোনো ভয়ের ব্যাপার থাকে যে আমি শরীরে ফিরে আসতে পারবো না, বা আমি মৃত্যুকে মানে বরণ করে ফেলতে পারবো, এরকম কোনো ব্যাপার আছে? কারণ অনেকে কোয়েশ্চেন করেছে আমাকে এইরকম কোয়েশ্চেন ইনকোয়ারি আমার কাছেও আসে। মানে একজন তো ফোন করে বলছে আমি পাস্ট লাইফে যাব, যদি আমি ফিরে না আসি আমার এত বাড়ি ঘর কি হবে। এটা একদম ভুল কথা। মানে পাস্ট লাইফে গেলে জাস্ট তোমার মানে তুমি ট্রান্সে যাচ্ছ, কারণ আমাদের কনসিয়াস সাবকনসিয়াস দুটো মাইন্ড তো, মানে সাবকনসিয়াস মাইন্ডে আমাদের সমস্ত কিছু রেকর্ড থাকে, যেরকম একটা মেমরি চিপে থাকে সমস্ত কিছু রেকর্ডেড, ওরকমই থাকে। তো সেটা তোমার কনসিয়াস মাইন্ডটাকে জাস্ট ঘুম পাড়িয়ে সাবকনসিয়াসটাকে ওপেন করানো হয়, দ্যাটস ইট। এখানে যে মানে সোল চলে গেল, তাকে আনা যাবে না, এরকম কিছু না। একটা নর্মাল ব্যাপার বলি যে আজকে সময় দাঁড়িয়ে আমি বলবো যে হ্যাঁ, আমার ক্লাস 10-এ এরকম একজন টিচার ছিলেন, আমার মানে আমরা সবাই ভেবেছিলাম খুব ভালো টিচার, উনি আমাদের পড়াতেনও ভালো, কিন্তু আমরা স্কুল ছেড়ে চলে আসছি, ভীষণ খারাপ লাগছিল। এইবার এই সময়টায় দাঁড়িয়ে কি ওই ক্লাস 10 ছেড়ে যখন চলে আসছিলাম টিচারটাকে ছেড়ে, সেই সময়টাকেই ক্লাস 10-এর সেই ছেড়ে আসার সময় ওই সময়টার কষ্টটা অন্য ছিল, যে ছেড়ে যাচ্ছি, বন্ধুদের ছেড়ে যাচ্ছি, তখন যে কষ্টটা ছিল এখন কিন্তু সেই কষ্টটা লাগছে না। এখন শুধু আমরা ভাবছি যে হ্যাঁ ওরকম ওরকম হয়েছিল। তো ফিলিংসটা এইরকম ভাবে কম হয়। তুমি পাস্ট লাইফে যাচ্ছ, সেখানে গিয়ে তুমি তোমার প্রবলেম গুলো দেখছো, তার মানে এটা নয় যে তুমি মানে প্রেজেন্ট লাইফে যখন তুমি তোমার কনসিয়াস মাইন্ডে আসছো তোমার সেই খারাপ লাগাটা থাকবে না, তুমি জানবে যে হ্যাঁ আমি এই অন্যায়টা করেছিলাম, সেটা আমার অনুভূতিটা থাকবে যে হ্যাঁ আমি এটা করেছিলাম। ঠিক আছে, আমাকে তাহলে এখন এইভাবে রেমেডি যখন আমি পেয়েছি, আমাকে মানে স্যারেন্ডার করতে হবে, বা ডোনেশন থাকে ছোটখাটো, ভীষণ কমই রেমেডি থাকে, সেগুলো করলে আমার বাকি প্রবলেম গুলো সলভ হবে। কিন্তু ওই মানে 20-30 বছর আগে যদি কেউ থাকে যে যারা ক্লাস 10 পার করেছে, সেই ফিলিংসটা এখন থাকবে না, কিন্তু মনে থাকবে যে হ্যাঁ আমি এরম ছিল। আর পাস্ট লাইফে এরকম কোনো প্রবলেম হয় না যে সোল ফিরে আসবে না, এগুলো কিছু হয় না। উপরন্তু পাস্ট লাইফে যাওয়ার আগে বা দেখার আগে একটা মানুষ যেরকম থাকে, পাস্ট লাইফ করার পরে সে অনেকটা পুরো 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়। কারণ সে জেনে যায় যে আমার প্রবলেমটা কেন হচ্ছে, আমাকে ভালো থাকতে হবে, ভালো থাকতে গেলে আমাকে এই করতে হবে, আর লিটারেলি ভালো থাকে। আর আমি বলবো যে আমাদের মানে প্রত্যেকের না একবার হলেও পাস্ট লাইফ করা উচিত। আচ্ছা, আমি সেকেন্ড কোয়েশ্চেনটা করবো তোমাকে এবারে। সেটা হচ্ছে মিডিয়ামশিপ। আমরা আজকের এপিসোডে একটা মিডিয়াম নিয়ে আলোচনা করলাম, যে একটা মিডিয়াম গেছে। এই যে মিডিয়াম, এই মিডিয়াম কি সত্যি লাইফ দেখতে পারে? একদম দেখতে পারে। আচ্ছা, একদম দেখতে পারে, সত্যি দেখা যায়। কারণ মিডিয়াম যতক্ষণ না ট্রান্সে যাচ্ছে, সে জানে যে হ্যাঁ আমি এই ফিমেল বা মেল বডিতে আছি। সে যখন ট্রান্সে চলে যায়, একটা গাইডেন্স তো থাকতে হয়, সেই গাইডেন্সের থ্রুতে সে যখন যায়, সে যার মানে ছবিটা আমি তাকে দেখিয়েছি, আর আমি আগেই বলেছি যে আমাদের আইবল কখনো চেঞ্জ হয় না যতবারই আমরা জন্ম নিই। তো সে তখন নিজেকে ওই সোল, তখন ওই মানে ক্লায়েন্টের সোলকে হিসেবেই দেখে, তো তার কোনো প্রবলেম হয় না। তো মিডিয়াম সেটা যেটা দেখে, সেটা এই কারণেই বলছি সত্যি, কারণ মিডিয়াম অনেক সময় দেখার পরে যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে হ্যাঁ সত্যিই দেখছে, তার প্রেজেন্ট লাইফের যে পাস্ট লাইফ থাকে সেই ব্যাপারেও অনেক কিছু ইনফরমেশন দেওয়া হয়। ঠিক আছে, যে আপনার বাড়িতে কি এইরকম সময়ের মধ্যে আপনার বাড়ি থেকে কোনো ব্ল্যাক ম্যাজিকের কিছু উঠেছিল, কাপড়, তার কাপড়ের মধ্যে পুটলি করে হাড় বাঁধা ছিল, আরো কয়েকটা পড়েছি। তো সেখানে উনি বলেছিলেন যে হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছে, আপনি তো এটা কিন্তু আমাকে বলেননি। তো এটা তো ক্লায়েন্ট মানে মিডিয়ামের জানার কথা না যে অমুক ক্লায়েন্টের বাড়ি থেকে এটা ঈশান কোণ থেকে উঠেছিল। তারপর বলেছে যে আপনার বাড়িতে একটা আম গাছ ছিল, আম গাছটা শুকিয়ে মারা গেছে।
তো বলছে হ্যাঁ, কিন্তু আম গাছটা না আমরা কেউ কেটে ফেটে ফেলিনি, নিজেই শুকিয়ে মারা গেছে, ফলও তো আম গাছ মারা গেছে, আর একটা লাগিয়েছি। বলছে আপনার বাড়িতে মানে যে প্রবলেমটা ছিল আম গাছটা শুষে নিয়েছে, কারণ আমাদের বাড়ির অনেক বাস্তু প্রবলেম থাকে যেগুলো কিছু কিছু গাছপালা গাছ হয়। নিয়ে নেয়, হ্যাঁ। হ্যাঁ, তো ওগুলো মানে ওরকম করে হয়েছে। এবার যে মিডিয়াম, ভদ্রমহিলা হয়তো সিঙ্গুর থেকে এসছে, আচ্ছা। এবার যে মিডিয়াম সে তার বাড়িতে যাবে না, বা এই ছোটখাটো কথাবার্তা গুলো তো বলেনি, তো এই কথাগুলো জানলো কি করে মিডিয়াম, যদি মিডিয়াম যদি দেখতেই না পাবে, জানতেই না পারবে। না, কারণ কি অনেকের একটা প্রশ্ন থাকে, এটা এটা আমার কোয়েশ্চেনটা করার একটা কারণও আছে, যে অনেক সময় অনেকে মিডিয়াম ইউজ করেছে, কিন্তু কেউ কিন্তু এই জিনিসটা বলেনি যে আমরা প্রেজেন্ট লাইফে তোমার সঙ্গে যা ঘটেছে সেটা অ্যাজ আ প্রুফ দিচ্ছি যাতে মিডিয়াম ওয়ার্কিং হচ্ছে কিনা। কারণ দেখো, যে কেউ মিডিয়াম নিয়ে এসে যদি চলে যেতে পারে, তার সঙ্গে কোনো লিঙ্ক নেই, যার পাস্ট লাইফ করছে না, তার পরিবারের মেম্বার হচ্ছে না, সে তার পরিবারকে ভালো মতন চেনে, অতএব যদি পাস্ট লাইফে গিয়ে যদি কিছু বলে, যার মিডিয়ামশিপের থ্রু দিয়ে যাচ্ছে, সে কি বলছে না বলছে সেটা যদি না রিটালিয়েট করতে পারে, একটা প্রুফ না থাকতে পারে যে পাস্ট লাইফটা হচ্ছে কিনা বা ঠিক হচ্ছে কিনা, তো সেটা জানার একটা তো আমাদের একটা চান্সেস থাকে না। কারণ এটা অনেকেরই কোয়েশ্চেন থাকে, অনেকে বয়স্ক ভদ্রমহিলা আছে, ভদ্রলোক আছে যারা একটু ভয় পায় পাস্ট লাইফে যেতে, কারণ তাদের এজ হয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অনেকে মিডিয়ামশিপের হেল্প নিতে পারে, মিডিয়ামশিপ নিয়ে তারা দেখতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরপর আমার 3 নম্বর যেটা কোয়েশ্চেন আছে, 3 নম্বর যেটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে পাস্ট লাইফে কটা সেশন লাগে। কারণ এটা আমাকে কিন্তু আমার ভিউয়ার্সরা বলেছে, বা যারা আমার সঙ্গে কথা বলেছে, এনকোয়ারি করেছে, তারা কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে দাদা কটা সেশন লাগে, কিরম ভাবে হয় জিনিসটা। এবার একটু তুমি যদি বলো কটা সেশন লাগে। সেশন অনেকের একটাতেই হয়ে যায়, আচ্ছা, ঠিক আছে, কারণ এক একটা সেশনে 4 থেকে 5টা প্রশ্ন নেওয়া হয়। কিছু ক্লায়েন্ট যখন দেখে যে, এবার প্রথমত তো প্রত্যেকে যেতে পারে না, সমস্ত ক্লায়েন্ট যেতে পারে না ট্রান্সে, তখন সেক্ষেত্রে মিডিয়াম নেওয়া হয়। এইবার মিডিয়ামের ক্ষেত্রেও কি হয় যে, কিছু কিছু ক্লায়েন্টের প্রশ্ন এমন থাকে যে একটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে গিয়ে আমাদেরকে এত কিছু খুঁজে বার করতে হয়, তখন 5টা করা কমপ্লিট হয় না, ঠিক আছে। সেক্ষেত্রে হয়তো আমরা 4টে করলাম। এইবার কি হলো, ক্লায়েন্ট স্যাটিসফাইড নয়, বলছে না আমি এটা যখন দেখতে পেয়েছি, কেন স্যাটিসফাইড নয়, যে সে যা কিছু কোয়েশ্চেনের রিপ্লাই পেয়েছে, সে আরো এক্সাইটেড যে আমার তাহলে আরো 4-5টা কোয়েশ্চেন আছে, আমি সেটার অ্যান্সারটা চাইছি, তাহলে আমি মানে আমার ফুলফিল হবে। তো সেক্ষেত্রে আর একটা সেশন বলি বুক করতে, ঠিক আছে। কিন্তু যখন এরকম হয় যে ফার্স্ট সেশনে তার 4-5টা প্রশ্নের উত্তর পেলো না, তো তাকে আমরা আর একটা সেশন করাই। সেক্ষেত্রে মানে ফার্স্ট সেশনের যেই পেমেন্টটা থাকে সেটা পুরোটা দিতে হয় না, বাট কিছুটা দিতে হয়, কারণ এনার্জি তো একটা লাগে না, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়, তো সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট থাকে। কিন্তু মানে আর সবার ক্ষেত্রে একটা সেশনে অনেকের ক্ষেত্রে একটা সেশনে হয়ে যায়, কিছু কিছু লোকের ক্ষেত্রে 2-3টে নিতে হয়। যেরকম আমার আরো 2-3জন আছে ক্লায়েন্ট, তারা সেশন নিয়ে গেছে, তারা ভালো আছে, কিন্তু তারা আবার চাইছে সেশন নেবে, চাইছে। তো সেটাতে কাউকে তো জোর করা যায় না, কিন্তু ডেফিনেটলি তারা মানে ভালো ফল পেয়েছে, ভালো আছে, তো সেই জন্য তারা আরো নিতে চাইছে। আর এই যেরকম আমার আজকের ক্লায়েন্টই, মানে আজকে যার কথা বললাম, উনি তো একই দিনে 2টো সেশন নিয়েছে। সেটা করতে পারে একই দিনে 2টো সেশন, একদম, একটু মাঝে গ্যাপ দিয়ে 1-1.5 ঘন্টা গ্যাপে তারপর আবার একটা করাই যায়, কোনো প্রবলেম হয় না। যখন তুমি এই যে কেসটা যখন পেলে, তুমি ভদ্রমহিলা যখন কেসটা পেলে, তো তখন তুমি এক্সপেক্ট করতে পেরেছিলে যে এত ডিপে এত কিছু থাকতে পারে? একদমই না, কিন্তু কিছুটা মনে হয়েছিল যে না একটু তো ইন্টারেস্টিং ছিল, মানে এতটা ওপেন, এত কিছু উনি বলছেন। মানে সবার প্রথমে তোমার কি লেগেছিল, মানে এটা ব্ল্যাক ম্যাজিক, বাস্তুদোষ? কারণ আমি 100% শিওর যখন তুমি পাস্ট লাইফ করছিল, হয়তো তোমার থটসটা ওইদিকে যায়নি, ফ্যান্টাসির দিকটা যায়নি। যখন আমাদের দর্শকরা দেখছিল, তারা কিন্তু ফ্যান্টাসির দিকটা ভেবেছে, কিছুটা ভাবছে হয়তো কোনো হানি ট্র্যাপ হতে পারে এই লাইফে, বা কোনো ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে পারে। যখন তুমি করছো, তোমার কি এক্সপিরিয়েন্স হয়েছিল? আমি প্রথমে ভেবেছিলাম, মানে এই যেরকম করেও বলছিল, আমি প্রথমে ভেবেছিলাম বাস্তু প্রবলেম হবে আর ব্ল্যাক ম্যাজিক হতে পারে, কিন্তু পাস্ট লাইফ থেকে যে মানে ওই ছোট্ট একটা কথা রিভেঞ্জ নিয়ে এত কিছু হতে পারে, এইটা আমার মাথাতেও আসেনি। আর পাস্ট লাইফ করার পরে তখন আমি ভাবলাম যে আমাদের প্রত্যেকের লাইফে ছোট ছোট যেটা হয়তো আমরা অনিচ্ছাকৃত কিছু করে ফেলি, সেটার কর্মফলটাও আমাদেরকে ভোগ করতে হয়, হয় কিছুটা এই লাইফে আর কিছুটা আগের লাইফের জন্য রয়ে যায়। কিন্তু মানে এই পাস্ট লাইফ সেশনটা করতে গিয়ে আমি সত্যি মানে আমার ভয় আর তোমার আনন্দ, একটা এক্সাইটমেন্ট, সমস্ত কিছু একসাথে কাজ করেছে।
কারণ এত কিছু এত আর মানে এইরকম ভাবে আমি কখনো করিনি, আমার ফার্স্ট টাইম এটা করা, এইরকম ক্লায়েন্ট আমার ফার্স্ট টাইম এসেছে। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ আননোন। এই জন্যই আমি বললাম, কারণ কি এর গভীরে কত কিছু লুকানো আছে, এটা তুমি যখন কাজ করবে, কাজ করতে করতে তুমি অনেক কিছু পাবে। আমি একটা জিনিস বলবো, ঠিক আছে, অনেকের মধ্যে ঘেন্না ভয় ব্যাপারটা থাকে, ঠিক আছে, আমাদের লাইনে আসলে পর আমাদেরকে এইগুলো সব ত্যাগ করে দিতে হয়, ঘেন্না ভয়, কারণ আমরা জানি যে এখানে অনেক রকম জিনিস আমার চোখের সামনে উঠে আসবে, অনেক কিছু আমাকে দেখতে হতে হবে, আমি দেখতে পাবো, ঠিক আছে, যেরকম মৃত্যুকে দেখতে পারে অনেকে, মৃত্যুকে দেখলাম যে একটা লোক কি করে মরলো, সেটা তো একটা ভয়। আবার অনেকের মধ্যে আবার সেক্সুয়াল ব্যাপারটা থাকে, ইস আমি যদি দেখে ফেলি কি হবে, ইস এটা কি হবে। কিন্তু আমাদেরকে এইগুলো ত্যাগ করতে হবে, কারণ এগুলো হলে পর আমাদের দেখতে হচ্ছে, তোমাকে দেখতে হচ্ছে, তোমার মিডিয়ামকেও দেখতে হচ্ছে। এখানে তোমার মিডিয়াম হাসলে আমার কিছু করার নেই, বাট যেটা অনেস্ট সেটা অনেস্ট, যেটা দেখতে পাচ্ছে সেটা দেখতে পাচ্ছে। এবার ওই সিচুয়েশনে দাঁড়িয়ে স্বাভাবিক, মানে একটা তো কেউ তো প্রস্তুত থাকে না, Correct. একটা অপ্রস্তুত ব্যাপার ওরকম দেখছে যে পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে বা এরকম কিছু, তো যে কেউ হাসবে। কিন্তু ওই মানে ক্লায়েন্ট তো আসে তাদের প্রবলেম নিয়ে, অফকোর্স অফকোর্স। তো সেখানে আমাদের মানে হাসাটা উচিত না, কিন্তু আমরাও একটা জায়গায় গিয়ে তো মানুষ, তো আমাদের হয়ে যায়, তার জন্য সরি, মানে যদি হেসে ফেলি বা কিছু তার জন্য সরি। কারণ কি, কারণ এটা তো তোমার হাতে নেই বা তোমার মিডিয়ামের হাতে নেই। এবার সেই ক্ষেত্রে দেখো, আমি বলতে গেলে পর আজকে নয়, ওরা কিছু পোজেস বা কিছু ইন্টিমেট মোমেন্ট দেখেছে তোমার, এই ক্ষেত্রে তো দেখো জিন ভূত এগুলো তো আসতে পারতো, যদি কোনো ব্ল্যাক ম্যাজিক হতো, ধরো একটা প্রেতকে চালান করে দিয়েছে, সেই প্রেতের যদি মুখটা দেখতো তখন মিডিয়াম শেপের হাসি বেরিয়ে যেত, তখন তো ও নিজে ভয় মরতো। কারেক্ট। তো এটা হয়। এক্সপিরিয়েন্স, লাইফের যত এক্সপিরিয়েন্স আছে না, এক্সপিরিয়েন্স যত বাড়বে তো তোমার দেখবে অ্যাকসেপ্টেন্সও তোমার একদম, একদম। বাড়বে। সেই কারণে আমি তোমাকে শুরুতেই বললাম যে লজ্জা ঘেন্না ভয় তিনটাকে ত্যাগ করতে হবে যদি স্পিরিচুয়াল লাইনে থাকতে হয়। লোকে বলে স্পিরিচুয়াল লাইন মানে হচ্ছে সাত্বিক লাইন, সবসময় না, সবসময় না, সবকিছু নিয়ে চলো। সবকিছু নিয়ে মানে তুমি বুঝতে পারবে না তোমার ডেস্টিনি, তোমার পাথ কোন দিকে ঘোরাবে, এটা তুমিও বুঝতে পারবে না। তুমি কি কোনোদিন লাইফে ছোটবেলায় কোনোদিন ভেবেছিলে তুমি একজন পাস্ট লাইফ কনসালটেন্ট হবে বা তুমি একজন স্পিরিচুয়াল হবে? একদমই না, একদমই না, একদমই না। আচ্ছা, তুমি যখন পাস্ট লাইফ করতে আসবে, তোমার তোমার তো এটা জানা উচিত যে পাস্ট লাইফে আমরা অনেক রকম জিনিস দেখতে পারি, একদম। সবার নিজস্ব একটা স্টোরি থাকে। আজকের এপিসোড থেকে আমরা 3-4টে স্টোরি বার করলাম, 3-4টে টাইপ, মানে এই পাস্ট লাইফে এটা করেছে, এনাদের পাস্ট লাইফে এটা, মানে কানেক্টেডটা ছিল এই লাইফে এসে সবকটা, খুব পেছিলা যদিও, কিন্তু কানেক্টেড তো এই লাইফে এসেই হয়েছে। তো আমি বলবো যে এইটাকে ছেড়ে দিতে হবে, আর অ্যাকসেপ্টেন্সটাকে আমার মনে হয় যে অ্যাকসেপ্ট করে নেওয়া ভালো, Accept করাটা ভীষণ ইম্পর্টেন্ট। যা হচ্ছে এটা অ্যাকসেপ্ট করতে হবে। বিকজ এমন একটা কেস আমরা আজকে দেখলাম, এমন একটা কেস আমরা আজকে শুনলাম, যেই কেসে তুমি কাউকে দোষী মানতে পারবে না। না, এটা ঠিক। সবাই সবার কর্মফল সবার কর্মফল ভোগ করছে, আর কিন্তু মানে প্রত্যেকে কর্মফলটা এমন ভাবে এই লাইফে নিয়ে এসছে, মানে সত্যি এটা মানে কানেক্ট করাটাও একটু মুশকিল, যে এইটা এরকম হচ্ছে, এই একটা লাইফ আর একটা লাইফ সবকিছু মিলে এক জায়গায় এই লাইফে এসে সবাই সবার রিভেঞ্জটা নিচ্ছে। হয়তো আমার মনে হয় এই লাইফেই এই কাটিংটা হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, সেই কারণে যেই কারণে এত কিছু একসঙ্গে ঘটেছে যে জিনিসটাকে পুরো এই লাইফে পুরো রফা দফা করে পরের লাইফে হয়তো এরা পুরো আলাদা থাকতে পারে বা একও হয়ে যেতে পারে। হতে পারে। কারণ এই লাইফে যেটা আমি দেখতে পারলাম, দেখো বিয়ে করা একটা বন্ডিং এর মধ্যে চলে আসে, তাই তো, আমরা উই টাই নটস, মানে আমরা নট বাঁধলাম। এই ভদ্রলোক কিন্তু এই মেয়েটার সঙ্গে সে বিয়েটা করতে পারেনি, অত শারীরিক প্লেজারটা নিতে পেরেছে। তাদের দুজনের মধ্যে যেই আকাঙ্ক্ষাটা ছিল শারীরিক মিলনের, সেইটা হয়তো এটা করে নিয়েছে, কিন্তু বিয়ে কিন্তু এই লাইফে করতে পারেনি। হয়তো নেক্সট লাইফে গিয়েও তারা একটা হ্যাপি ফ্যামিলির মতন থাকতে পারবে। হ্যাঁ, হতেই পারে, আশা করা যেতেই পারে, কারণ যেহেতু ক্ষমা চাইছে, কট কাট করা হয়েছে, সেহেতু নেক্সট লাইফ মেবি এদের ভালো হতেই পারে। আশা করি ভালো। আমার খুব ভালো লাগলো এই এপিসোডটা করে, তো তোমার সঙ্গে, ঠিক আছে, একটা ইউনিক পাস্ট লাইফ এক্সপিরিয়েন্স পেলাম, অনেক কিছু এখান থেকে বারও করতে পারলাম। আজকের দর্শকের হয়তো তাদের খুবই ভালো লেগেছে হয়তো এপিসোডটা শুনে, যারা পুরো দেখছে। তোমার সঙ্গে আবার একটা এপিসোড করবো, কারণ আমরা ইন টক্সে রয়েছি যে আরো তোমার কিছু কিছু পাস্ট লাইফ এক্সপিরিয়েন্স রয়েছে, যাদের ক্লায়েন্টসদের তুমি নিচ্ছ, প্রচুর ইন্টারেস্টিং পাস্ট লাইফ হয়েছে, একটা এপিসোডে তো আনা সম্ভব নয়। তো আবার আমরা নেক্সট মান্থে হয়তো একটা কোনো এপিসোড তোমার সঙ্গে নিয়ে আসবো, যেখানে তোমার এই কন্টিনিউটি যে কেসগুলো থাকছে সেগুলো নিয়ে আলোচনা করব। খুব ভালো লাগলো আজকের এপিসোডটা করে। আপনাদের কেমন লাগলো আজকের এপিসোডটা করে অবশ্যই নিচে জানান। আপনাদের কাছে যদি কোনো এরকম পাস্ট লাইফ এক্সপিরিয়েন্স থাকে বা ভৌতিক ঘটনা শিকার
শিকার হয়েছেন, আপনার সঙ্গে কোনো ভৌতিক কিছু হয়েছে সেটা আপনি শেয়ার করতে চাইছেন আমাদের সাথে, নিচে দেওয়া নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করুন। আর যাদের যাদের পাস্ট লাইফ করাতে চাইছেন বা অকাল্ট সার্ভিসেস নিতে চাইছেন, আমাদের নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, আমরা সাহায্য করবো আপনাকে পাস্ট লাইফ কনসালটেশন দেওয়ার জন্য। আমাদের সেশন থেকে হয়তো অনেক কিছু পেয়েই গেছেন, কি করে আমরা সেশনটা করি বা কি করে পাস্ট লাইফ সেশনগুলো হয় তার জিস্ট পেয়েই গেছেন। নিচে নাম্বারে আপনারা নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ইন ডিটেলসে আপনার সঙ্গে কথা বলে নেবো। আরেকটা জিনিস বলি, অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমস এখন থেকে অনলাইনে চলে এসছে। তো যারা যারা আমাদের প্রোডাক্টস আপনারা নিতে চাইছেন, আপনারা অবশ্যই ফ্লিপকার্ট, অ্যামাজন আর মেশোতে আমাদের প্রোডাক্টস পেয়ে যাবেন। পারফিউম, স্পিরিচুয়াল পারফিউমস, ক্রিস্টালস অ্যান্ড অল কাইন্ডস অফ স্পিরিচুয়াল গিফটস, এগুলো আপনারা পেয়ে যাবেন অনলাইনে। আমি অবশ্যই নিচের লিঙ্কে দিয়ে দেবো। আর আমাদের যে প্রোডাক্ট ট্যাব আছে সেখানে গিয়েও আপনি আমাদের লিঙ্কস পেয়ে যাবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোডে সামনে শুক্রবার ঠিক রাত 9টার সময়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আপনি কি অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, উইচক্রাফট, স্পেল কাস্টিং, ট্যারেট কার্ড রিডিং বা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেন? যদি আপনি আপনার অকাল্ট সার্ভিসেসগুলো আমাদের পডকাস্ট চ্যানেলে এসে শেয়ার করতে চান, ডেফিনেটলি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর ফিচার হয়ে যাবেন টিআরসি পডকাস্টে।